তো তোমাদের আজকে পড়াবো হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে বলো স্নায়ুতন্ত্র ব্যাপারটা, আমরা যেরকম অনেক তন্ত্র পড়লাম, পৌষ্টিক তন্ত্র পড়লাম, আর কি পড়লাম বলো, সংবহন তন্ত্র পড়লাম, তারপরে হচ্ছে আমরা স্নায়ুতন্ত্র পড়ছি। তো স্নায়ুতন্ত্রটা আমাদের বডিতে খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ইম্পর্টেন্ট তন্ত্র একটা। আমাদের কি কোষ, কলা, অঙ্গ, তন্ত্র এইভাবে তো যায়। সব থেকে ছোট কোষ, তারপরে কোষ থেকে বড় কলা, কলা থেকে বড় অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র। সেরকম তন্ত্রের মধ্যে একটা তন্ত্র হচ্ছে স্নায়ুতন্ত্র বা নিউরাল সিস্টেম বা নিউরাল কন্ট্রোল আমাদের বডি নার্ভাস সিস্টেম। তো সেই স্নায়ুতন্ত্রতে আমরা কি পড়ি? স্নায়ুতন্ত্রতে আমরা পড়ি যে আমাদের বডিতে যে বিভিন্ন কোষ আছে, সেই কোষগুলো, সেগুলো একে অপরের সঙ্গে কিভাবে আমাদের বডিতে, ধরো তোমার বডিতে একটা মশা কামড়াচ্ছে হাতে, ঠিক আছে, বা তোমার বডিতে একটা, তোমার গালের কাছে মশা কামড়েছে, বা কি বলে, ঘাড়ে মশা কামড়েছে, গলাতে মশা কামড়েছে, তুমি কিভাবে ওই জায়গাতেই মারছো বলো? তুমি কি অন্য জায়গায় মারো, না একদম মশাটা যেখানে বসে আছে সেখানেই মারো? মশারা যেখানে বসে আছে মশা সেখানে। থাকবে তো ওইখানে মারা হ্যাঁ, হয়। তো তুমি যদি অন্ধকার ঘরেও থাকো, তো তুমি বুঝতে পারবা না যে তুমি মশাটা কোথায় বসে আছে? বলো, সবাই বুঝতে পারবে কি পারবে না? না স্যার, পারবো না। পারবো। পারবে না? কে পারবো বললো তো। পারবে না? পারবে তো, অবশ্যই পারবে। পারবো। পারবে না কারণ তুমি হ্যাঁ, কোথায় বসে আছো? পারবো। মশা বসলে পারবে না অবভিয়াসলি, মানে মশা কামড়াতে হবে অবভিয়াসলি, মশা বসলে তো হবে না, মানে মশা কামড়াতে হবে। তো মশা যদি কামড়ায় তো বুঝতে পারবে, তাই না? তাহলে কেন পারবে বলো? কারণ হচ্ছে, বলো, কেউ কিছু বলবে? বেশ, সবাই মাইক অফ করে দাও, কেউ কিছু না বললে। তো তোমাকে যদি, মাইকটা অফ করে দাও। তো যেটা হচ্ছে আমি বলছি যে স্নায়ুতন্ত্রতে আমরা এটা পড়ি যে মানুষের বডিতে কিভাবে কোষ টু কোষ কানেকশন হচ্ছে আমাদের স্নায়ুতে। আমাদের স্নায়ু যে ইম্পালস, ইম্পালস বলে এটাকে ইংরেজিতে। তো ইম্পালস মানে কি, স্নায়ুর যে আমাদের একটা উদ্দীপনা আছে, উদ্দীপনাটা আমাদের বডিতে কিভাবে পৌঁছে যাচ্ছে, মানে একদিক থেকে আরেক দিকে, একটা কোষ থেকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাচ্ছে, এভাবে আমাদের কিভাবে বডিতে মেনটেন হচ্ছে সেটা আমরা পড়ি স্নায়ুতন্ত্রতে, তাই? তাহলে এই চ্যাপ্টারে আমরা স্নায়ুতন্ত্রতে পড়বো বিভিন্ন জিনিস। তার মধ্যে স্নায়ুতন্ত্রের সবচেয়ে ক্ষুদ্রতম একক কি বলো? আমরা কি জানি স্নায়ুতন্ত্রের সবচেয়ে ক্ষুদ্রতম একক? স্নায়ুতন্ত্রের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে নিউরন, তাই না? নিউরন সবচেয়ে ক্ষুদ্রতম একক। তো স্নায়ুতন্ত্রের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে নিউরন। তো এবার বলো, সেই যে নিউরন বা নিউরনকে বাংলাতে বলা যেতে পারে স্নায়ুকোষ, ঠিক আছে? তো সেই নিউরনটা থেকে আমরা পড়বো হচ্ছে নিউরন টু নিউরন কানেকশন কিভাবে হয়, যে আমাদের বডিতে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কিভাবে কানেকশন যাচ্ছে, বা একটা নিউরন থেকে আরেকটা নিউরন উদ্দীপনা কিভাবে যাচ্ছে, এটা পড়া। তারপরে আমরা পড়বো কি বলো, এইবার আমাদের বডিতে ধরো মশা কামড়াচ্ছে, তাহলে মশার উদাহরণটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। তাহলে মশা যদি কামড়ায় আমাদের বডিতে, তাহলে আমাদের বডিতে মশা কামড়াচ্ছে, তাহলে মশা কামড়ানোর পরে আমরা কি, ওটা মশা যে কামড়েছে সেটা আমরা কিভাবে বুঝতে পারি বলো? কার দ্বারা বুঝতে পারি? আমাদের ব্রেন দ্বারা। কার দ্বারা? আমাদের মস্তিষ্ক দ্বারা বুঝতে পারি তো। আমাদের মস্তিষ্ক দ্বারা সেটা বুঝতে পারি যে ওখানে মশাটা কামড়িয়েছে। ওকে, নেক্সট। মাইক অফ করে দাও, মাইক একদম অফ করে রাখো। তাহলে মস্তিষ্ক দ্বারা আমরা বুঝতে পারি যে মশা কামড়িয়েছে। নেক্সট, আমরা মস্তিষ্ক দ্বারা যদি বুঝতে পারি মশা কামড়িয়েছে, তাহলে মস্তিষ্কতে কি যাচ্ছে বলো? আমাদের নার্ভ ইম্পালসটা মস্তিষ্কতে যাচ্ছে। নার্ভ ইম্পালসটা আমাদের যেখানে, ধরো আমাদের হাতে যদি, আমাদের ধরো হাত যদি কামড়ায়, তাহলে হাতে যদি মশাটা কামড়ায়, তাহলে মশাটার থেকে একটা স্নায়ু উদ্দীপনা কোথায় যাচ্ছে বলো? আমাদের ব্রেনে যাচ্ছে। তাহলে আমাদের ব্রেনে গেল। নেক্সট, ব্রেনে কি হচ্ছে বলো? ব্রেনে আমাদের প্রসেসিং হবে। প্রসেসিং মানে হবে মানে কি, যে ব্রেন আমাদের ভাববে যে আমাদের এরপরে কি করতে হবে, যে মশাটা যে আমাকে কামড়ালো, তো আমাকে কি করতে হবে। তাহলে ভাবার পরে কি করবে বলো? আবার সেটাকে আরেকটা নতুন স্নায়ু উদ্দীপনা তৈরি হবে। স্নায়ু উদ্দীপনাটা কি করবে বলো? স্নায়ু উদ্দীপনাটা আমাদের হাতটাকে উঠাবে, উঠাবে না? মশাটাকে মারার জন্য। তাহলে আমাদের মশাটাকে মারার জন্য একটা হাতটাকে উঠাবে, উঠিয়ে কি করবে বলো? উঠিয়ে সেই মশাটাকে সেই জায়গাতেই মারবে, হিট করবে হাতটা দিয়ে। তাহলে এক্ষেত্রে কি হলো বলো? একটা উদ্দীপনা কি হচ্ছে? মস্তিষ্কর দিকে যাচ্ছে। বলো, আমার কথাটা বুঝতে পারছো? একটা উদ্দীপনা মস্তিষ্কের দিকে গেল, তারপর মস্তিষ্কতে কাজকর্ম হলো, কাজকর্ম হয়ে আরেকটা উদ্দীপনা কি হলো বলো? মস্তিষ্ক থেকে যে জায়গায় মশা কামড়েছে সেখানে এলো। এইটুকু বুঝতে পারি সবাই? বলো, যে এখানে হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার। দুটো জিনিস পেরেছি। কাজ করছে। মশার উদাহরণটা দিয়ে বুঝো, তাহলে ভালো বুঝতে পারবে যে এখানে দুটো জিনিস কাজ করছে। একটা মশা কামড়ালো, তো মশাটা কামড়ালো যে, তো আমরা বুঝলাম কি করে? মশার থেকে একটা স্নায়ু উদ্দীপনা কামড়ানোর পরে আমাদের মস্তিষ্কে গেল, তারপরে
সেখানে আমাদের স্নায়ু উদ্দীপনাতে সেখানে প্রসেসিং হলো, ব্রেনে প্রসেসিং হয়ে সেখানে আমরা কি করলাম বলো, সেখানে আমরা একটা স্নায়ু উদ্দীপনা আমাদের যে জায়গাতে মশাটা কামড়েছে সেইখানে চলে গেল। তা সেখানে মশাটা কামড়েছে মানে যেখানে মশাটা কামড়েছে সেখানে গেল। এরপরে কি করতে হবে বলো, আমাদের হাতের দ্বারা সেটাকে মারতে হবে। তাহলে ওটাও একটা স্নায়ু উদ্দীপনা। তাহলে এভাবে আমরা পড়বো ভাগ বিয়োগ কিভাবে করে, ঠিক আছে? যে একটা স্নায়ু আমাদের যে স্নায়ুতন্ত্রকে ভাগ কিভাবে করা হয়। আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়বো, পেরিফেরাল নার্ভাস সিস্টেম পড়বো। তো এগুলো যে পড়বো এগুলো হচ্ছে, এইটা হচ্ছে আমাদের মোটামুটি ওভারভিউ চ্যাপ্টারে। বলো বুঝতে পারলে এই চ্যাপ্টারে কি পড়বো আমরা? স্যার পড়লাম। হুম। তাহলে এবার আস্তে আস্তে আমরা শুরু করবো, পরপর পরপর পড়বো, ঠিক আছে? চলো। ওকে ওকে ওকে। মাইক সবাই অফ করে রাখবে, ঠিক আছে? আমি যখন ডাউট জিজ্ঞেস করতে বলবো তখনই সবাই মাইক অন করে ডাউট জিজ্ঞেস করবে। হুম। তো যেটা বলছিলাম আমি, এক second, কি জয়েন করছে, জয়েন হয়ে যাক। হুম। চলো আজকে ক্লাসের হেডিং যে স্নায়ুতন্ত্র, এখনো জয়েন হয়ে যাচ্ছে। হেডিং দাও, স্নায়ুতন্ত্র। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন লেখা? স্যার পাচ্ছেন। মাইক অফ করে দাও এবার। আজকে ডেট হচ্ছে 16 তারিখ। চলো, এইবার আমরা পড়বো কি, এবার আমরা স্নায়ুতন্ত্রের পার্ট গুলো প্রথমে পড়বো। তার আগে আমরা যদি স্নায়ুতন্ত্রের কিছু কিছু জিনিস আলোচনা করবো, এক্সট্রা জিনিস যেগুলো খুচরো জিনিস। ধরো কোনো কোনো আমাদের বডিতে, আমাদের বিভিন্ন প্রাণীতে কিরকম টাইপের স্নায়ুতন্ত্র থাকে, বলো এই জিনিসটা আমরা অলরেডি পড়েছি না? বলো সবাই। আমরা যখন 5 কিংডম পড়েছিলাম, মনে আছে? 5 কিংডম শ্রেণীবিন্যাস যখন পড়েছিলাম তখন সেখানে বিভিন্ন কিংডম, বিভিন্ন আমাদের হচ্ছে পর্বের প্রাণীদের স্নায়ুতন্ত্র কেমন হয় আমরা পড়েছিলাম ওখানে, মনে আছে? কিছু কিছু একটা করে পয়েন্ট, একটা করে পয়েন্ট, মানে যারা ধরো আমার ক্লাসে পড়োনি তারা তো জানো না, যারা পেট ব্যাচে পড়েছো তারা তারা হয়তো বুঝতে পারবে। তো সেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন আমাদের যে রাজ্য, বিভিন্ন পর্ব হচ্ছে সেখানকার আমাদের কিভাবে কি কি জিনিস আমাদের স্নায়ুতন্ত্র দেখা যায়, মানে কিরকম কিরকম টাইপের স্নায়ুতন্ত্র থাকে, ঠিক আছে? তো সেরকম টাইপের সবগুলো তার পড়বো না, যেহেতু আমরা পড়িয়ে দিয়েছি। আমি কিছু কিছু লিখাবো যেগুলো তোমাদের পরীক্ষাতে লাগতে পারে। চলো, দেখো এখানে এই চ্যাপ্টারে না বলার মতো অনেক কিছু আছে। তো সবকিছু তো তোমাদের লেভেলে লাগবে না। তোমাদের লেভেলে যেগুলো লাগবে সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে স্নায়ুতন্ত্র আর অন্তঃক্ষরাতন্ত্র, মানে আমাদের যে হরমোন, সেটার মধ্যে ডিফারেন্স কি আর সিমিলারিটি কি। বলো আমার কথা বুঝতে পেরেছো সবাই? আমাদের যে আছে না, হরমোন যে তন্ত্রটা আছে, হরমোন তন্ত্র, জানো তো হরমোন তন্ত্রটা? হরমোনের তন্ত্র, আমাদের হরমোন গুলো কাজ করে। তো আমাদের একটা হরমোন তন্ত্র মানে কি, ওটা অন্তঃক্ষরা তন্ত্র, তাই না? তো সেই অন্তঃক্ষরা তন্ত্রে তো আমাদের যে নার্ভাস সিস্টেম সেটার সঙ্গে অনেক সিমিলারিটি আছে, আবার সেটার সঙ্গে কোনো পার্থক্য আছে, ঠিক আছে? তো সেগুলো আমরা একটু করবো। তাহলে দেখো,
তাহলে ফার্স্টে লিখো, হেডিং দাও, অন্তঃক্ষরা তন্ত্র। মাইক অফ করে দাও, যার মাইক অন করেছে মাইক অন করে রাখিল। তো দেখো, ফার্স্টে লিখছি এখানে আমি প্রথমে স্নায়ুতন্ত্রটাই লিখো, স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা আগে লিখে তারপর লিখো ওটা। তাহলে স্নায়ুতন্ত্রের সংজ্ঞা লিখি আমরা। হুম। তাহলে বলো, স্নায়ুতন্ত্রের সংজ্ঞা হিসেবে আমরা কি লিখতে পারি? স্নায়ুতন্ত্রের সংজ্ঞা হিসেবে যে আমাদের বডিতে যে তন্ত্রের মাধ্যমে কি হচ্ছে বলো, আমাদের বডিতে বিভিন্ন অঙ্গের মধ্যে সামঞ্জস্য রক্ষা হচ্ছে, বিভিন্ন অঙ্গের মধ্যে আমাদের কি হচ্ছে, আমাদের যোগাযোগ স্থাপন হচ্ছে, সেটাকে তো আমরা স্নায়ুতন্ত্র বলছি, তাই না? তাহলে এটা আমরা হেডিং হিসাবে, আমরা সংজ্ঞা হিসাবে লিখতে পারি এটা। ওকে, তো লিখে নাও সবাই। তাহলে আমাদের বডিতে লিখো, স্নায়ুতন্ত্র লিখতে কি লিখবো আমরা? এটি একটি, সবাই এটা লিখো, পয়েন্ট লিখো এটাতে। এটি একটি, এটি একটি সমন্বয়কারী তন্ত্র, সমন্বয়কারী তন্ত্র। বলো, সমন্বয়কারী মানে কি? সমন্বয়কারী বলতে আমরা কি বোঝাই? সমন্বয়কারী বলতে যেটা দুটো, যেটা বিভিন্ন জিনিসের মধ্যে সমন্বয় গঠন করবে। সমন্বয় সমন্বয় মানে কি? যোগাযোগ, তাই না? সমন্বয় মানে তো যোগাযোগ। তাহলে যেটা, যে জিনিসটা আমাদের বিভিন্ন জিনিসের মধ্যে সমন্বয় গঠন করবে, সেটাকে আমরা সমন্বয় তন্ত্র মানে আমাদের স্নায়ুতন্ত্র বলবো। তাহলে আমাদের এটা হচ্ছে স্নায়ুতন্ত্র, সমন্বয় তন্ত্র একটা রকমের। তাহলে বলো, আমাদের বডিতে আর একটা সমন্বয় তন্ত্র দেখা যায়, সেটা কি বলা হয় জানো কেউ? যেরকম স্নায়ুতন্ত্র একটা সমন্বয় তন্ত্র, সেরকম আর একটা সমন্বয় তন্ত্র দেখা যায় আমাদের বডিতে। তো সেটা কি? তাহলে সেটা হচ্ছে, এখনই কি বললাম বলো পড়ানো শুরু করার আগে, যে আমাদের বডিতে অন্তঃক্ষরা তন্ত্র হরমোন কিন্তু একটা, হচ্ছে। হ্যাঁ হরমোন। তাহলে হরমোনটাও একটা সমন্বয় তন্ত্রের অন্তর্গত। তাহলে একটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে আমাদের হরমোনের যে অন্তঃক্ষরা তন্ত্র সেটা। তাহলে দুটোই হচ্ছে আমাদের সমন্বয় তন্ত্রের সমন্বয়কারী তন্ত্রের অন্তর্গত একটা জিনিস। তাহলে স্নায়ুতন্ত্র একটা সমন্বয়কারী তন্ত্র, ফার্স্ট পয়েন্ট লেখা হলো। নেক্সট লিখ, হলো। নেক্সট লিখো, তাহলে নেক্সট পয়েন্ট। আচ্ছা, সমন্বয়কারী তন্ত্র, তাহলে সমন্বয়কারী তন্ত্র যখনই বললাম, তখন পাশে একটু ব্র্যাকেটে লিখে নাও সমন্বয়কারী তন্ত্র কি কি থাকে আমাদের বডিতে। ফার্স্টে লিখো উপরে হেডিং, সমন্বয়কারী তন্ত্র। সমন্বয়কারী তন্ত্র মানে যেগুলো তন্ত্র আমাদের বডিতে বিভিন্ন জিনিসের মধ্যে সংযোগ স্থাপন করে, মানে কানেকশন করে তোলে। তাহলে কত রকমের হয়? দুই রকমের হয় আমাদের বডিতে। কি কি বলো? একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে রাসায়নিক। রাসায়নিক। হুম, একটা বলা হয় ভৌত সমন্বয়কারী তন্ত্র, একটা বলা হয় রাসায়নিক সমন্বয়কারী। তাহলে বলো, হরমোন আর স্নায়ু কোনটার মধ্যে কোন জিনিসটা তোমার মনে হয় যে কেমিক্যাল জিনিস, কোনটা বলো? কেমিক্যাল, অবশ্যই হরমোনটা। হরমোন। হরমোনটা তো হরমোন। কেমিক্যাল, তাই না? তাহলে আমাদের যে হরমোনটা আছে বা অন্তঃক্ষরা তন্ত্রটা, সেটা কার মধ্যে পড়বে? ভৌতের মধ্যে পড়বে না রাসায়নিকের মধ্যে পড়বে? রাসায়নিকের মধ্যে। রাসায়নিক। তাহলে এই যে রাসায়নিক যেটা আছে সেটার মধ্যে পড়বে হচ্ছে আমাদের হরমোন। হরমোন বা অন্তঃক্ষরা তন্ত্র, মানে হরমোনের অন্তঃক্ষরা তন্ত্র অবভিয়াসলি এক না, আমি জাস্ট এখানে লিখাচ্ছি। অন্তঃক্ষরা তন্ত্র থেকে যেটা খরিত হয় সেগুলো হচ্ছে হরমোন। আর ভৌতের মধ্যে কি বলবো তাহলে বলো তোমরা? স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র। বেশি স্নায়ুতন্ত্র। বলো, এটা বুঝতে পেরেছো সবাই? তো যেহেতু এটা হ্যাঁ। সমন্বয়কারী তন্ত্র বললাম, সেটা আমি পাশে লিখে দিলাম যে কি কি সমন্বয়কারী তন্ত্র আমাদের বডিতে আছে, সেটাও জানতে হবে তোমাদেরকে। নেক্সট, তাহলে এটা একটা সমন্বয়কারী তন্ত্র হলো। নেক্সট, এইবার লিখো, সমন্বয়কারী তন্ত্র তাহলে কি করবে বলো? আমাদের উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া দেওয়ার কাজ করবে, তাই না? আর পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবে। তাহলে এটা লিখে নাও একটু, উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা গ্রহণ, এক হলো দেন হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। মশা যে কামড়ালো,
তাহলে মশাতে কামড়ালে আমরা কি করবো? চুপচাপ বসে থাকবো না হাত দিয়ে মারবো? হাত দিয়ে মারবো। তাহলে উদ্দীপনায় সাড়া দিচ্ছি আমরা। তাহলে সেটাও কার দ্বারা হচ্ছে? স্নায়ুতন্ত্রের দ্বারাই হচ্ছে। তাহলে উদ্দীপনায় সাড়া দেওয়া, উদ্দীপনায় সাড়া দেওয়া। ওকে, দেন উদ্দীপনায় সাড়া দেওয়া, ও সাড়া দিয়ে কি করছে বলো? পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা, বলতে পারি। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা। তো সবকিছুর মধ্যে ব্যালেন্স কে করে রাখে? ব্যালেন্স করে রাখে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এবং অন্যান্য যে তন্ত্র আছে সেই তন্ত্রের সঙ্গে ওকে কানেকশন করবে, তাহলে বলো স্নায়ুতন্ত্র করবে, তাই না? তাহলে এবং দেহের বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে, বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন করা। স্যার কতটা পড়ানো হয়েছে? যেটুকু দেখতে পাচ্ছ ওইটুকুই, কাজের মধ্যে সমন্বয় সাধন করা। স্ক্রিনশট করে নাও, এটুকু করা হয়েছে আমাদের। বলো, স্নায়ুতন্ত্রের সংজ্ঞা বুঝতে কারোর অসুবিধা? না স্যার, কোনো অসুবিধা নেই। বেশ। তাহলে নেক্সট পয়েন্ট যাই আমাদের, একটা একটা করে ছোট ছোট করে বুঝবো, তাড়াহুড়া নেই আমাদের। ছোট ছোট করে বুঝবো যাতে আমরা একবারে সবকিছু বুঝে যাই, এখানে যাতে অর্ধেক পড়া হয়ে যায়, তোমাদের বাড়িতে যদি একবার পড়লে তোমাদের সব কমপ্লিট হয়ে যায়। এখানকার পড়াটা ভালো করে শুনো, তাহলে আর বাড়িতে খুব কম পড়তে হবে, ভালো করে মন দিয়ে শুনো। ঠিক আছে, নেক্সট। এবার এটা গেল স্নায়ুতন্ত্রের সংজ্ঞা। এবার স্নায়ুতন্ত্রের যদি কাজ বলে তোমাদের, স্নায়ুতন্ত্রের কাজ কি হবে? তাহলে সংজ্ঞার মধ্যে তো অলরেডি আমরা কাজ বলে দিয়েছি, বলিনি? এই যে সামঞ্জস্য রক্ষা করা, এই যে সমন্বয় সাধন করা, এগুলো কাজই না? বলতে পারি এগুলো কাজ। এই যে এটা সামঞ্জস্য রক্ষা করা, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা, এগুলো তো কাজই। তাহলে কাজই হলো উদ্দীপনা গ্রহণ করা, উদ্দীপনা সাড়া দেওয়া, এগুলো সব তো কাজই, তাই না? তাহলে আমাকে কাজ আর আলাদা করে লিখতে হচ্ছে না, এটার মধ্যেই লেখা হয়ে গেল সব। বুঝতে পারলাম আমার কথাটা? তাহলে কাজটাও সংজ্ঞার মধ্যে আমি ওরকম করে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের স্নায়ুতন্ত্র। ওকে, এবার আমরা করবো স্নায়ুতন্ত্রের পার্ট, স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি আছে। তার আগে আমরা কিছু কিছু ছোট ছোট জিনিস লিখবো, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসলেও আসতে পারে। তাহলে লিখো, আমাদের যে যখন ইয়ে হয়, তখন আমাদের বডিতে যে ভ্রূণ থাকে, ভ্রূণের মধ্যে কি থাকে বলো? তিনটা লেয়ার থাকে, মনে আছে? এন্ডোডার্ম, একটোডার্ম আর হচ্ছে মেসোডার্ম, মনে আছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। তাহলে আমাদের বডিতে তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে এন্ডোডার্ম যেটা ভিতর দিকে থাকে, আর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে কি বলো? মেসোডার্ম যেটা মিডিলে থাকে, আর সব থেকে বাইরে থাকে সেটা কি বলা হয় বলো? একটোডার্ম। একটু। হ্যাঁ, তাহলে বাইরেটা হচ্ছে একটোডার্ম, একটোডার্ম, ভিতরেরটা হচ্ছে কি বলো? এন্ডোডার্ম। নাম থেকে বুঝতে পারছো এন্ডো মানে কি? ইনসাইড। তাহলে এন্ডোডার্ম। একটো মানে কি? বাইরে। একটো কথাটার মানে হচ্ছে বাইরে। আর মেসো, মেসো মানে কি বলো? মিডল। তাহলে মেসোডার্ম, ভিতর। তাহলে এগুলো পড়ানো কেন হয় বলো? এগুলো কেন পড়ানো হয়? আমাদের বডিতে যে বিভিন্ন অঙ্গ আছে, আছে না অঙ্গ বিভিন্ন আমাদের বডিতে? লিভার, কিডনি। তো আমাদের বডিতে বিভিন্ন অঙ্গ আছে, বিভিন্ন তন্ত্র আছে। তো সেই অঙ্গতন্ত্র গুলো এই তিনটা লেয়ারের মধ্যে থেকে কোনো না কোনো লেয়ার থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে একটা পয়েন্ট জাস্ট লিখে রাখো, তোমাদের লেভেল আসবে না এটা, যদি বড়দের এগুলো কোশ্চেন আমি লিখে রাখছি তোমাদের মধ্যে, যদি যদি চলে আসে, যে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে মানব দেহের স্নায়ুতন্ত্র কোন লেয়ার থেকে গঠিত হয়, তাহলে কি বলে বলো? সেটা হচ্ছে একটোডার্ম। কোথা থেকে বলো? একটোডার্ম থেকে। তার জন্য আমাকে লিখে যদি মানব দেহে স্নায়ুতন্ত্রের উৎস, তাহলে কি বলবো আমরা বলো? একটোডার্ম। বলো সবাই, বুঝতে পারলে এটা কথাটার মানে? হ্যাঁ স্যার, বুঝতে পারি। নেক্সট,
এবার আমরা পড়বো যে স্নায়ুতন্ত্র কি কি দ্বারা গঠিত, ঠিক আছে? তাহলে স্নায়ুতন্ত্র প্রধানত সব থেকে প্রধান হচ্ছে দুটো জিনিস দ্বারা গঠিত। একটা হচ্ছে স্নায়ু কোষ, আর একটা হচ্ছে আমাদের কি বলো, আমাদের যে স্নায়ুতন্ত্রের সঙ্গে যেগুলো জিনিসপত্র লেগে থাকবে সেগুলো, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের একটা ভালো ছক দেখায়। আহ আহ, উম, 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 উম। তাহলে সবাই হেডিং দাও, স্নায়ুতন্ত্র বা মানুষের স্নায়ুতন্ত্র বলতে পারো, ঠিক আছে? মানুষের স্নায়ুতন্ত্র বলা বেশি বেশি ভালো। তো স্নায়ুতন্ত্র নর্মাল লিখছি আমরা, চাপ নেই। তাহলে একটু এখানে লিখো হেডিং স্নায়ুতন্ত্র। আচ্ছা হ্যাঁ, স্নায়ুতন্ত্র বলার আগে আরেকটা জিনিস বলে দিই। আহ কি বলবো তোমাদের এখানে, স্নায়ুতন্ত্রের যে দুটো পার্ট বলেছে মনে হয়, স্নায়ু সমন্বয়কারী তন্ত্রের দুটো পার্ট, একটা হচ্ছে স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে হরমোন বন্ধ করা তন্ত্র, তাই না? মনে ছিল? তো এখানে দুটোর মধ্যে মিল এবং দুটোর মধ্যে অমিলটা লিখে লিখে নাও। তাহলে একদিকে লিখো হরমোন, আর একদিকে লিখো স্নায়ুতন্ত্র। এবার আমরা রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে বুঝাবো, আর তোমরা যাতে 1 মিনিটে সবগুলো বুঝতে পেরে যাও, তাহলে আমি ওইভাবে বুঝাবো, ঠিক আছে? এবার তোমরা ভালো করে আমার কথাটা শুনবে। ফার্স্ট ফার্স্ট বলতে পারি এটা ভৌত, ভৌত রাসায়নিক, ভৌত সমন্বয়কারী, এটা হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী, বলতে পারি এরকম করে? বলো সবাই। হ্যাঁ স্যার। আর এটা হ্যাঁ অলরেডি স্যার। আমরা করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ কি স্যার। বলো, রাসায়নিক সমন্বয়কারী। রাসায়নিক আর এটা হয়ে যাবে আমাদের ভৌত সমন্বয়কারী। এটা অলরেডি আমরা করে নিয়েছি। নেক্সট 2 নম্বর। এবার তোমরা বলো কোন জিনিসটা তাড়াতাড়ি হবে, একটু তোমার রিয়েল লাইফ ভেবে বলো তো, কোন জিনিসটা তাড়াতাড়ি হবে, হরমোন তাড়াতাড়ি হবে না স্নায়ুতন্ত্রের কাজ তাড়াতাড়ি হবে? তোমরা বলো ভেবে, হরমোন। স্নায়ুতন্ত্র। ভালো করে ভেবে বলো। দেখো আমি তোমাদের, স্নায়ুতন্ত্র। হ্যাঁ ঠিক আছে, এবার তোমরা বলে দিচ্ছি, এবার আমি আমি বুঝি তোমাদেরকে, ঠিক আছে? দেখো, তোমার বডিতে কোনো মশা কামড়ালো, ওইখানে তোমাদের এটা একটা কাজ হলো। আর একটা হচ্ছে তোমাদের বডিতে ধরো, তোমাদের বডিতে ধরো কোনো, যেরকম মেয়েদের বডিতে ধরো নর্মাল যেরকম মেনস্ট্রুয়েশন সাইকেল যখন হয় তখন বিভিন্ন হরমোন উৎপন্ন হয়। তাহলে কোন জিনিসটা তাড়াতাড়ি হবে তোমাদের বলো, যে তুমি মশাটাকে তাড়াতাড়ি মারবে না তোমাদের হরমোন বডিতে যাবে, গোটা বডিতে ইয়ে হবে, কোনটা জিনিস তাড়াতাড়ি হবে বলো? স্নায়ুতন্ত্র। অবভিয়াসলি স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রটা, কারণ হ্যাঁ স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র, হ্যাঁ তো সবসময় মনে রাখবে স্নায়ুতন্ত্র সব থেকে বেশি স্পিড। তাহলে রাসায়নিক হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে কোনটা বেশি স্পিড বলো? স্নায়ুতন্ত্রের বেশি স্পিড, স্নায়ুতন্ত্র। ঠিক আছে? এইভাবে মনে রাখবে সবাই। তাহলে এটা লিখতে পারি আমরা কি বলো তাহলে, হরমোনের কাজ মন্থর লিখতে পারি, তাহলে হচ্ছে এর হচ্ছে, দাঁড়া পাতলা করে একটু মনে হয় বেশি। তাহলে লিখে নাও সবাই, হরমোনের কাজ মন্থর। মন্থর মানে কি বলো, আস্তে, ঠিক আছে, স্লো। ধীর। কিন্তু সুদূর প্রসারী মানে কি, বেশিক্ষণ থাকবে। তাহলে বলো আমাদের বডিতে কোনটার প্রভাব বেশিক্ষণ থাকবে, হরমোনের প্রভাব বেশিক্ষণ থাকবে না স্নায়ুতন্ত্রের প্রভাব বেশিক্ষণ থাকবে? অবভিয়াসলি হরমোনের প্রভাব বেশিক্ষণ থাকবে, তাই না? হরমোনের প্রভাব স্নায়ুতন্ত্র হরমোন। ফট করে হয়ে যাচ্ছে, মশাটাকে মেরে তোমার ব্যাস, তুমি যে মশাটাকে মারার পরে তোমার কি ওই ওই উদ্দীপনাটা থাকবে যে মশা কামড়েছিল তোমাকে? হয়তো কিছুক্ষণ থাকতে পারে, কারণ তোমার ওখানে আঘাত লেগেছে, মানে ইয়ে লেগেছে, মশা দিয়ে কামড়ে তো ফুলে যাবে, সেই জন্য তোমার হয়তো ইয়ে হতে পারে। কিন্তু তোমার একটা মশা কামড়ানোর পরে কি 2 দিন পরে তুমি বুঝতে পারবে যে ওখানে একটা মশা কামড়েছিল? সেটা তো অবভিয়াসলি বুঝতে পারবে না, তাই না? তাহলে এই যে হরমোনের কাজটা হচ্ছে, আর সেক্ষেত্রে হরমোনের কি হয় বলো, হরমোন আমাদের বডিতে যখন হয় তো হরমোনটার কাজ স্লো ভাবে হলো, সেটার কিন্তু সুদূর প্রসারী এফেক্ট, মানে অনেক দিন ধরে এফেক্ট থাকবে সেটা, ঠিক আছে? তাহলে লিখো হরমোনের কাজ মন্থর, কিন্তু এটা হচ্ছে সুদূর প্রসারী। লিখে নাও সুদূর প্রসারী, সুদূর প্রসারী। আর এক্ষেত্রে আমরা কি লিখবো বলো, আমাদের এর ক্ষেত্রে এর হচ্ছে কাজ অবভিয়াসলি তাড়াতাড়ি হবে, তাই না? তাহলে স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত, বলতে পারি ফার্স্ট। কিন্তু বলো এর এর ইফেক্ট কি বেশিক্ষণ থাকবে না কম কম থাকবে? কম। কম। কম কম থাকবে। থাকবে তাহলে স্যার।
তাহলে অপটিক ইফেক্ট হবে তাৎক্ষণিক, কম থাকবে না তো বেশি, তাৎক্ষণিক তো মানে যখন হবে তখনই হবে। ঠিক আছে? বলো, কারো বুঝতে কোনো অসুবিধা এই 2 পয়েন্টে? না। নেক্সট আরেকটা পয়েন্ট লেখা এবার, প্রতিটা পয়েন্ট একটা করে পড়াবো, একটা করে বুঝাবো। ঠিক আছে? নেক্সট লিখো, হরমোন কাজ করার পরে কি হয় বলো? হরমোন কাজ ধ্বংস। করার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, আমরা পড়েছি ধ্বংসপ্রাপ্ত। ছোটবেলা থেকে, তাই না? ধ্বংস। তাহলে হরমোন কাজ করার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু স্নায়ুতন্ত্র কাজ করার পরে কি হয় বলো? সেটা অপরিবর্তিত থাকে। গঠন তাই না? করতে। ঠিক আছে? এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি এটা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হরমোন ক্রিয়ার পরে, মানে কাজ করার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। আর এক্ষেত্রে কি লিখবো বলো? এটা হচ্ছে অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত বলে, একটা নিউরনকে যদি ধরো, একটা নিউরন যদি সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়া হয়ে গেল, সিগন্যাল দেওয়ার পরে কি নিউরনটা মরে যায় নাকি? তা তো হয় না তো আমাদের বডি। তাহলে যদি এরকম সিগন্যাল দেওয়ার পরে যদি মরে যেত, তাহলে আমরা আস্তে আস্তে তো সব নিউরন মরে যেত, তাই না? কিন্তু সেটা তো হয় না। তো অপরিবর্তিত থাকে। ঠিক আছে? বুঝতে পারলে এই পয়েন্টটা? নেক্সট, এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট দেখো, ব্যাস এইটুকু পড়ো, এইটুকু, এটাই মোটামুটি ইয়ে থাকে। এইটুকু লিখো। ঠিক আছে? বলো, হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য সবাই বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা বুঝতে? চলো তাহলে নেক্সট যাই। আহ এবার আসবো আমরা স্নায়ুতন্ত্রের প্রকারভেদ, যেটা আমি লিখছিলাম একটু আগে। তো লিখো সবাই, উপরে হেডিং দাও স্নায়ুতন্ত্র, হেডিং দাও স্নায়ুতন্ত্র। সবাই স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছ সবাই ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। স্নায়ুতন্ত্রের হচ্ছে মেইনলি দুটো পার্ট। ঠিক আছে? তাহলে একটাকে বলা হয়, লিখে নাও সবাই, স্নায়ুতন্ত্রের মেইনলি দুটো পার্ট। জানো কি কি পার্ট দুটো স্নায়ুতন্ত্রের? একটাকে বলা হয় নিউরন বা স্নায়ু কোষ। ঠিক আছে? স্নায়ু কোষ, বা এটাকে কি বলা হয় বলো? নিউরন। আর বলো, নেক্সট কি হবে বলো আমাদের আরেকটা পার্ট হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া বা ধারক কোষ। দেখে নাও, নিউরোগ্লিয়া, বা এটাকে বাংলাতে কি বলা হয় বলো? ধারক কোষ। স্যার কতটা হয়েছে একটু দেখি। এই তো যেটা দেখতে পাচ্ছ, এর উপরে শুধুমাত্র কয়েকটা জিনিস লিখেছি, ওটা লাস্টে লিখে নিবি। ঠিক আছে? আপাতত এটুকু দেখো। স্যার এখান থেকে নিউরো তারপর কি? নিউরোগ্লিয়া, তারপর লিখে দিচ্ছি ভালো করে। যে এখন জয়েন করছো তারা এখান থেকে শুরু করে লিখতে, বাকিটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। স্যার স্ক্রিনটা খুব ঝাপসা দেখাচ্ছে। স্ক্রিন ঝাপসা তোমারই দেখাচ্ছে, বুঝতে পারলে? আজকে তো আমার হ্যাঁ স্যার ওই- ক্লিয়ার আসছে না দেখা। হ্যাঁ, আজকে ঝাপসা হবে না আমার, কারণ আমি তো হাই স্পিড ওয়াইফাই পাচ্ছি। তুমি একবার লিভ করে জয়েন করো, তাহলে ঠিক হয়ে যাবে। হুম, তাহলে যেটা বলছিলাম আমি, স্নায়ুতন্ত্রের মেনলি হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন, একটাকে বলে নিউরোগ্লিয়া বা ধারক কোষ। ওকে? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো লেখা? নেক্সট, এবার বলো, স্নায়ু কোষ বা নিউরন এবার আলাদা করে পড়বো আমরা, আর হচ্ছে নিউরোগ্লিয়া বা ধারক কোষ আলাদা করে পড়বো, তাই না? তো দেখো সবাই, সরে ফার্স্টে আমরা স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরনটা পড়বো আগে। ওকে?
তাহলে হুম তাহলে লিখো, হেডিংটা হচ্ছে নিউরন। হেডিং দাও নিউরন। তাহলে বলো, ছোটবেলা থেকে আমরা নিউরন পড়ে আসছি, আর একটু ডিটেলসে পড়বো আমরা এখন। বলো, নিউরনের ছবি কে কে গেছে পরীক্ষাতে ছোটবেলাতে 9-10-এ? আমি হ্যাঁ স্যার এসেছি। গেছি। স্যার আমি পরীক্ষাতে প্রায় কোশ্চেন নাই নিউরনের ছবি আসবে, তাই না? স্যার তো এসেছিল। সবাই কেউ না কেউ এঁকেছে ছবি, ঠিক আছে? তাহলে বেশ, তাহলে এবার নিউরোগ্লিয়ার আমরা কি লিখবো, নিউরোগ্লিয়া সরি নিউরনের আমরা এবার ছবি টবি দিয়ে বুঝবো। Okay, চলো তোমাদের একটা নিউরনের সুন্দর ছবি দেখায়, যেটা দিয়ে তোমরা ভালো বুঝতে পারবে। ওয়েট, আমি নিজের আঁকার থেকে ছবি দেখানো খুব ভালো, কারণ সেটা বুঝতে পারবে সবাই। নিজেও এঁকে দেবো, চাপ নেই। তোমাদের কয়েকটা ছবি দেখায়, যেটা দিয়ে ভালো বুঝতে পারবে। তোমাদের ছবি দেখে দেখে পড়াবো, চাপ নিও না, ঠিক আছে? এক সেকেন্ড। এই অবধি কারো বুঝতে অসুবিধা, যেটুকু পড়ালাম আজকে এখন অবধি? তাহলে জিজ্ঞেস করে নাও, বাকি আমি বলে দিচ্ছি। না স্যার। না স্যার। না স্যার। ওয়েট ওয়েট, এক সেকেন্ড। বলো, সবাই দেখতে পাচ্ছে একটা সুন্দর নিউরনের ছবি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। দাঁড়াও, ঠিক করে দিচ্ছি, মিডিলে করছি। বেশ, দেখতে পাচ্ছ সবাই? তো দেখো, এবার আমরা নিউরনকে ভাগ করে করে পড়াবো, ঠিক আছে? ভালো করে শুনবে সবাই, কারণ তোমরা অলরেডি পড়েছো এগুলো জিনিস ছোটবেলাতে। আমি আবার পড়িয়ে দিচ্ছি ভালো করে। যারা যারা বুঝতে, অনেকেই বুঝতে পারে না নিউরন জিনিসটা, তো আমি এটার মধ্যে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, ফার্স্টে আমরা বলবো নিউরনের পার্টস কি কি। নিউরনের গঠনগত সমন্বয় একক, ওগুলো সব আমরা লিখবো পরে, এগুলো পরে লিখবো, আগে আমরা বুঝে নিই নিউরন জিনিসটা কি, ঠিক আছে? তাহলে প্রথমে পড়বো নিউরনের পার্টস। এবার বলো, নিউরনের মধ্যে দেখতে পাচ্ছ একটা মেন হচ্ছে এইটুকু পার্ট, দেখতে পাচ্ছ সবাই? সবাই ভালো করে দেখো, যে এখানে এখানে একটা পার্ট আছে, এইখান থেকে এইটুকু, এইটুকু। তাহলে এইটুকু পার্টকে আমরা কি বলা হয় বলো? কোষ দেহ। কি বলা হয়? কোষ। কোষ দেহ, বা কোষ এটাকে দেহ। বলা হয় বডি, ঠিক আছে? কোষ দেহ বা বডি। নেক্সট, কোষ দেহ বাদে যেগুলো জিনিস থাকে, সেগুলো কি বলা হয় বলো? সেগুলোকে বলা হয় প্রবর্ধক। কি বলা হয়? সেগুলোকে বলা হয় প্রবর্ধক। তাহলে কোষ দেহ বাদে যেগুলো জিনিস আছে সেগুলোকে বলা হয় প্রবর্ধক। তাহলে এবার যদি আমরা নিউরনে ভাগ করতে চাই, যে নিউরনকে কিভাবে কিভাবে ভাগ করবো, তাহলে নিউরনকে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে নিউরনের প্রধান কটা অংশ? প্রধান দুটি অংশ, ঠিক আছে? তাহলে একটা কি বললাম আমরা বলো? এটাকে বলা হয় কোষ দেহ। কোষ দেহ, বা যেটাকে ইংরেজিতে কি বলবো তাহলে? কোষের ইংরেজি কি? সেল। আর দেহের ইংরেজি বডি। সেল বডি। সেল বডি। সেল আর একটা বডি। হচ্ছে প্রবর্ধক। প্রবর্ধক মানে কি বলো? প্রবর্ধকের বাংলা কি? মানে যেগুলো বেরিয়ে থাকবে, প্রবর্ধকের বাংলা তাই তো? শেষ। যেগুলো বেরিয়ে থাকবে, তাহলে সেটাকে ইংরেজি কি বলে? প্রসেসেস। একটা হচ্ছে সেল বডি, একটা হচ্ছে প্রসেসেস।
তাহলে বলো এখানে প্রবর্ধক আর সেল বডি, তাহলে এখানে কোষদ্বয়ের মধ্যে দেখতে পাচ্ছ সবাই কোষদ্বয়ের ছবিটা বা সাইডে কোষদ্বয় এই যে এটা হচ্ছে কোষদ্বয়, হাইলাইট করে দিচ্ছি, এগুলো হচ্ছে কোষদ্বয় তাই না, বলো সবাই। হুম। দাঁড়া এক second, চার্জে লাগাই। স্যার। তাহলে এখানে হচ্ছে প্রবর্ধক গুলো দেখি। কোথায় গেল কোথায় গেল? হুম, তাহলে এটা গেল আমাদের না কোষদেহ, নেক্সট হচ্ছে আমাদের প্রবর্ধক গুলো দেখায়। কি জয়েন করছে, জয়েনটা করে দিই। কোথায় গেল কোথায় গেল? রিকোয়েস্ট করে পালিয়ে যায় না আছে। চল। হুম, তাহলে এখানে কোষদেহ পড়লাম, কোষদেহ পড়লাম, আর তার মধ্যে পড়লাম হচ্ছে এবার এবার আমরা পড়বো হচ্ছে প্রবর্ধক। তাহলে প্রবর্ধক বলতে এখানে কোথায় বলছে দেখতে পাচ্ছ, এখানে প্রবর্ধক মানে কি আছে, একটা হচ্ছে অ্যাকশন, সবাই দেখতে পাচ্ছ অ্যাকশন, হ্যাঁ স্যার। এইখান থেকে শুরু করে ছবিতে দেখো, দেখো সবাই দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। যে অংশটা আমি নীল করলাম সেটাকে আমরা কি বলবো তাহলে বলো, অ্যাকশন বলতে পারি, সেটাকে আমরা বলবো অ্যাকশন। তাহলে যেরকম লম্বা ফিতের মতো দেখো, একটা লম্বা ফিতের মতো স্পোজ দেহ থেকে বেরিয়েছে, সেটাকে আমরা কি বলবো বলো, সেটাকে বলবো হচ্ছে অ্যাকশন। ওকে, আর এটা গেল আমরা অ্যাকশনের পার্ট। আরেকটা কি হবে বলো আমাদের, ডেনড্রন। দেখো আমাদের যদি এগুলো তো বেরিয়েছে দেখতে পাচ্ছ সবাই বেরিয়েছে, ছবি দেখায় তোমাদেরকে, দেখো বলো এগুলো বেরিয়েছে না, ছবি সবাই দেখতে পাচ্ছ, এগুলো এগুলো সাইডে হ্যাঁ স্যার। ব্রাশের মতো হ্যাঁ ব্রাশের স্যার। মতো বেরিয়েছে। তাহলে এগুলো তো প্রবর্তক বলতে পারি, এগুলো তো আমরা প্রবর্তক বলতে পারি, এগুলো বেরিয়েছে কোষ দেহ থেকে। তাহলে কোষ দেহ থেকে কটা জিনিস বেরিয়েছে, একটা উপরের দিকে একটু ছোট 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 বেরিয়েছে, এগুলো কি বলবো আমরা বলো, ডেনড্রাইট। আর একটা যেটা নিচের দিকে ডেনড্রাইট। লম্বা বেরিয়েছে, হ্যাঁ নেক্সট, আর যেটা নিচের দিকে লম্বা বেরিয়েছে সেটাকে আমরা কি বলবো বলো, সেটাকে বলবো ডেনড্রন। অ্যাকশন, সেটাকে বলবো অ্যাকশন তাই না। তাহলে যেটা ছোট ছোট এরকম বেরিয়েছে সেটাকে আমরা বলবো ডেনড্রাইট বা ডেনড্রন, আর যেটা নিচের দিকে যেটা বেরিয়েছে সেটাকে বলছি আমরা অ্যাকশন। বলো এটুকু বুঝতে পারো অসুবিধা, বলো 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 বলো। তাহলে আমাদের বডিতে একটা মেইনলি যে হলুদ কালারের যেটা অংশ সেটাকে আমরা কি বলবো তাহলে বলো, সেটাকে আমরা বলবো কোষ দেহ, এই যেটা মধ্যখানে। আর সেই কোষ দেহ থেকে যেগুলো বেরিয়েছে মানে একটা হচ্ছে এগুলো এগুলো বেরিয়েছে, এই যে এগুলো এগুলো, আর একটা কি বলো, একটা নিচের দিকে মোটাটা বেরিয়েছে এটা। তাহলে এই যে উপরে যেগুলো ছোট ছোট বেরিয়েছে এগুলোকে আমরা কি বলবো, ডেনড্রন। আর যেগুলো নিচের ডেনড্রন। দিকে, আর যেটা নিচের ফিতার মতো বেরিয়েছে সেটাকে আমরা কি বলবো বলো, সেটাকে বলবো অ্যাকশন। বলো এটুকু বুঝতে পারো অসুবিধা কোনো? না স্যার। বেশ, নেক্সট আসো, না স্যার। এবার লিখে দিতে হবে, বেশ তারপর একটু ছবিটাকে। তাহলে এবার বলো তোমরা, এই প্রবর্ধকের মধ্যে আমরা কি লিখতে পারি ভাগ হিসাবে, ডেনড্রন আর অ্যাকশন। ডেনড্রন অ্যাকশন, আর অ্যাকশন আর ডেনড্রন। কিন্তু ডেনড্রন। এই অ্যাকশন আর ডেনড্রনকে একত্রে কি বলা হয়, অ্যাকশন আর ডেনড্রন, মাইক অফ করে দাও আস্তে। এই অ্যাকশন আর ডেনড্রনকে একসঙ্গে একসঙ্গে বলা হচ্ছে কি বলা হয় জানো কেউ, অ্যাকশন এবং ডেনড্রন, ডেনড্রাইটকে একসঙ্গে, ডেনড্রনকে একসঙ্গে, অ্যাকশন আর ডেনড্রনকে একসঙ্গে বলা হয় নিউরাইটস, কি বলা হয় নিউরাইটস। লিখে নাও সবাই এখানে কোথাও, যে অ্যাকশন আর ডেনড্রনকে একত্রে নিউরাইটস বলে, অ্যাকশন ও ডেনড্রনকে একত্রে নিউরাইটস বলে, ঠিক আছে, কি বলে, নিউরাইটস, নিউ রাইটস। হয়েছে লেখা, নেক্সট, স্যার ওটা কি লিখছেন? অ্যাকশন ও ডেনড্রনকে একত্রে নিউ রাইটস বলে, নয় ঋষি হস্যৌ রয়াকার হস্যই ট দন্তস্ব, নিউ রাইটস বলে, অ্যাকশন ও ডেনড্রনকে একত্রে, একত্রে, ঠিক আছে। এবার বলো
এবার আমরা চিনে নিলাম অ্যাক্সন ডেনড্রন কি, অ্যাক্সন ডেনড্রন কার অংশ চিনে নিলাম। এবার আমরা আলাদা 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 করে পড়বো যে কোনটা কোনটা জিনিস, তাই না? এবার সেটা জানার আগে এখানে কয়েকটা জিনিস লিখে নাও। সবার ফার্স্টে আমরা লিখবো, আমরা পড়বো হচ্ছে কোষ দেহ, হেডিং দাও কোষ দেহ। কোষ দেহ প্রথমে তাই তো ছিল, তাই না? কোষ দেহ তো ছিল, তাহলে কোষ দেহটা পড়বো আগে। আহ, তাহলে বলো কোষ দেহকে আরেকটা জিনিস বলো, কোষ দেহের আরেকটা নাম আছে, জানো কেউ নামটা? যেরকম কোষঝিল্লি। অ্যাক্সন আর টেন্ডনকে একসঙ্গে নিউরাইটস বলছিলাম, তাহলে এটা নিউ দিয়ে কিছু একটা থাকবে, বলতে পারি বলো? ওটা যদি নিউরাইটস থাকে তাহলে এটা হচ্ছে নিউ দিয়ে কিছু একটা আছে, তাহলে নিউরোসাইটন। ঠিক। তো তাহলে নিউরোসাইট। তো কোষ দেহকে বলা হয় নিউরোসাইটন, ঠিক আছে? নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলে। বলো মনে থাকবে সবার? তাহলে কোষ দেহকে নিউরোসাইটন, আর প্রবর্ধক গুলোকে কি বলা হয় বলো একসঙ্গে? প্রবর্ধক, প্রবর্ধক কি ছিল? নিউরাইট। হ্যাঁ, প্রবর্ধক কি ছিল? অ্যাকশন অ্যাটেন্ডন তো প্রবর্ধক ছিল, এই যে প্রবর্ধক। তাহলে তাদেরকে একত্রে নিউরাইট বলা হয়। আর কোষ দেহকে কোষ দেহ কি বলা হয়? কোষ দেহ বলা হয় নিউরোসাইটন। নামগুলো ক্লিয়ার? নামগুলো পরীক্ষাতে মনে রাখতে হবে। নেক্সট, কোষদের আকার কিরকম? স্যার আরেকবার বলুন না। আর বলবো, আমাদের যে নিউরনের দুটো পার্ট বললাম না, একটা হচ্ছে কোষ দেহ, মানে এই যে এই পার্টটা, কোষ দেহ মানে হচ্ছে এই পার্টটা, এখানে এই যে মাঝখানে হলুদ পার্টটা, এটা এটা হচ্ছে কোষ দেহ। আর কোষ দেহ থেকে যেগুলো বেরিয়ে আছে মানে কি বলো, এই যে এগুলো এগুলো এগুলো, এটা একটা, একটা হচ্ছে নিচের দিকে মোটা বেরিয়ে আছে। তাহলে এই যে উপরে যে ছোট ছোট যেগুলো বেরিয়েছে সেগুলোকে কি বলছি আমরা? ডেনড্রন বলছি। আর নিচের দিকে যেটা মোটা বেরিয়েছে সেটাকে আমরা কি বলছি? অ্যাক্সন বলছি। তাহলে অ্যাক্সন আর ডেনড্রন কি বলো? কোষ দেহ থেকে বাইরের দিকে বেরিয়ে আসে, তাই না? কোষ দেহ থেকে যেটা বাইরের দিকে বেরিয়ে আসে সেটা হচ্ছে প্রবর্ধক। তাহলে সেই প্রবর্ধকের পার্ট কে কে হবে বলো? প্রবর্ধকের পার্ট হবে অ্যাক্সন আর ডেনড্রন। সেই অ্যাক্সন আর ডেনড্রনকে একসঙ্গে বলা হচ্ছে নিউরাইটস। তো তোমাকে প্রবর্ধক যদি কেউ বলে যে প্রবর্ধককে আর কি বলা যেতে পারে, তোমার বলতে পারে নিউরাইটস বলা যেতে পারে। বুঝতে পারলে আমার হ্যাঁ কথাটা মানে স্যার। সবাই? তো হ্যাঁ সেই স্যার, বুঝতে পেরেছি। প্রবর্ধককে একসঙ্গে নিউরাইটস বলা হয়। আর আমাদের যে কোষের যে কোষ দেহ, মানে নিউরনের যে কোষ দেহ, সেটাকে বলা হয় নিউরোসাইটন। কি বলা হয়? নিউরোসাইটন। তাহলে নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলে, ঠিক আছে? নেক্সট লিখো, এর আকার কিরকম? কোষ দেহের আকার কিরকম? তাহলে বলো কোষ দেহের আকারটা কিরকম কিরকম আছে তোমার দেখতে? বলো তো ছবি থেকে। গোলাকার না? বলতে পারি? গোলাকার। হ্যাঁ, তো হ্যাঁ। গোলাকার বা ডিম্বাকার বা নক্ষত্রাকার এরকম হয়, ঠিক আছে? লিখে নাও সবাই। আকার হচ্ছে, এর আকার হচ্ছে গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার, মানে নক্ষত্রের মতো, ঠিক আছে? হয়েছে লেখা তোমার? এবার দেখো, স্যার। এবার আমরা করবো হচ্ছে কোষদের মধ্যে কি কি থাকে। দেখতে পাচ্ছ ছবিতে কোষদের মধ্যে অনেক জিনিস আছে এই গোল অংশটার মাঝখানে। দেখো সবাই, এই গোল যে হলুদ অংশটা করা আছে সেখানে দেখো অনেক জিনিস আঁকা আছে। সেখানে কি কি জিনিস আঁকা আছে সেগুলো আমরা পড়বো এবার। তাহলে বলো সবাই মাঝখানে কি দেখতে পাচ্ছ? সবথেকে মিডিলে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাহলে আপনি যদি কোষ দেহ কোষ বলছি তাহলে নিউক্লিয়াস তো থাকবেই, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাঁ। নিউক্লিয়াস হবে, এটা হয়ে যাবে নিউক্লিয়াস। একটা টুকরো বুঝতে হয়, ঠিক আছে? তাহলে কোষদের মিডিলে যেটা থাকে সেটাকে আমরা কি বলবো বলো? সেটা বলবো নিউক্লিয়াস। এবার বলো কোষদের মাঝে, মাইক অফ করে বলতে হয়, ঠিক আছে? মাইক অফ করবে। তো কোষদের মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলবো নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস আমরা জানি, কোষের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বাইরে যেটা জিনিস থাকে সেটাকে আমরা কি বলা হয়? আমরা কি পড়েছি বলো? কোষের যে বাইরে, নিউক্লিয়াসের বাইরে যে অংশটা কি বলা হয়? একটা কোষ যদি এটা হয়, কোষের যদি এটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বাইরে যে অংশ সেটাকে কি বলা হয় জানো বলো? বলো বলো বলো। স্যার নিউক্লিয়াসের বাইরে কি নিউক্লিয় থাকে? পর্দা। নিউক্লিয়াসের বাইরে মানে এই যে ফাঁকা অংশ, এগুলোর কথা বলছি আমি, এগুলো এগুলোতে কি থাকে?
নিজল দানা। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম obviously। আমি তো ওগুলো কিছু বলছি না, আমি তো নর্মাল কোষের কথা বলছি, নিজের দ্বারা এগুলো তো বলছি না, আমি অত দূর যাইনি, আমি জাস্ট নর্মাল কোষের কথা জিজ্ঞেস করছি। নর্মাল কোষের নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াসের বাইরে যেটা থাকে সেটা কি বলা হয় বলো? সাইটোপ্লাজম বা ধাত্র যেটা, তাই না? তাহলে এইখানে যদি নিউক্লিয়াস থাকে, এই যে সবুজ অংশটা, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরের যেটা অংশ, মানে এইগুলো অংশ, তাহলে সেগুলোকে আমরা কি বলতে পারি বলো? সাইটোপ্লাজম বলতে পারি? বলো। মাইক্রোকন্ড্রিয়া। না না, নর্মাল জিজ্ঞেস করছি, নর্মাল বলছি। নিউক্লিয়াস অত কিছু জানি আমি, একটা একটা করে আসছি, তোমাদের মাইটোকন্ড্রিয়া সবকিছু পড়ো। জাস্ট আমি তোমাকে যেটা বলছি সেটা বলো, যে নিউক্লিয়াসের বাইরে যে অংশটা সেটাকে আমরা সাইটোপ্লাজম বলতে পারি। তাহলে এখানেও সেরকম নিউক্লিয়াসের যে বাইরের অংশটা সেটাকে আমরা কি বলবো বলো? সাইটোপ্লাজম। ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের যে বাইরের অংশটা কি বলা হয়? সাইটোপ্লাজম বলা হয়। আর সাইটোপ্লাজমটা কোথায় আছে বলো? আমাদের আছে নিউরনে। তাহলে সেটাকে আমরা সেই যে নিউরনে অবস্থিত সাইটোপ্লাজম, এটাকে আমরা নিউরোপ্লাজম বলতে পারি? বলো সবাই, একটা নতুন নাম দিতে পারি, নিউরোপ্লাজম। হ্যাঁ, তাহলে সবাই ফার্স্ট লিখো, এখানে আকার হয়ে গেল। নেক্সট লিখো কোষ দেহর পার্ট, মানে আমাদের কোষের পার্ট। মাইকটা অফ করো, তুমি বারবার মাইক অন করে দিচ্ছ। দোয়েল। তো দেখো, একটা হচ্ছে কোষ, কি বলবো, কোষ দেহ। তাহলে কোষ দেহ মোটামুটি কি কি নিয়ে গঠিত সবাই লিখে নাও একটু, কোষ দেহের পার্ট গুলো। তাহলে কোষ দেহের হেডিং তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, একটা করে পড়াচ্ছি ব্যাস, এটা কোষ দেহের পার্ট, জাস্ট পরপর পড়াচ্ছি। তাহলে ফার্স্ট হেডিং দেওয়া হচ্ছে নিউক্লিয়াস। বললাম তো আমরা নিউক্লিয়াস। তাহলে কোষদের মিডিলে সব থেকে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তো লিখে নাও সবাই। কোষ দেহের কেন্দ্রে অবস্থিত, বলতে পারি সবাই? বলো। কোষ দেহের কেন্দ্রে অবস্থিত, আমরা এখন ছবিতে দেখলাম না, কোষ দেহের কেন্দ্রে অবস্থিত। বলো বলো বলো। হ্যাঁ স্যার। এই দাঁড়াও, এটা হ্যাং করে গেছে, ঠিক হয়ে যাবে। এক second। হুম, মিটে গেল যদি ওটা, লিখে দিচ্ছি আমি আবার। লিখলাম, বলো একবার। কোষ দেহের কেন্দ্রে অবস্থিত, কোষ দেহের কেন্দ্রে অবস্থিত, এটা কি? নিউক্লিয়াস। এটা হলো ফার্স্ট পয়েন্ট। তো নিউক্লিয়াস হলো, নিউক্লিয়াসের যে বাইরে কি বললাম, সেটা কি বলবো? সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমটা কোথায় আছে? আমাদের নিউরনে আছে। তো নিউরনে অবস্থিত সাইটোপ্লাজম আমরা কি বলছি বলো? নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম। তাহলে এটাকে বলছি নিউরনের সাইট, যা নিউরনের সাইটোপ্লাজম, যা যার মধ্যে বাকি অঙ্গাণুগুলি ভেসে থাকে। নর্মাল কোষে তো তাই হয়, তাই না? বাকি অঙ্গাণুগুলি ভেসে থাকে। বলো, লিখা হলে বলো সবাই। হয়েছে? নেক্সট।
এটা হলো নিউরোপ্লাজম। 3 নম্বর লিখো। নেক্সট, নিউরোপ্লাজম হলো, নিউক্লিয়াস হলো, নেক্সট হচ্ছে আমাদের কোষ অঙ্গাণু। আমাদের কোষ অঙ্গাণু কি কি থাকে? হেডিং নেক্সট লিখো, 3 নম্বর লিখো, কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণু। তাহলে আমরা একটু আগে ছবি যেটা দেখেছিলাম, সেই ছবিতে কি কি দেখেছিলাম বলো? কোষ অঙ্গাণু দেখো কি কি আছে। নিউক্লিয়াস বাদে কি কি আছে? এখানে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ, তাই না? তাহলে বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে, তো লিখে নাও সবাই। কোষ অঙ্গাণুর মধ্যে কি কি থাকে এখানে? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, সেন্ট্রোজোম ইত্যাদি কোষ অঙ্গাণু থাকে। মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, সেন্ট্রোজোম ইত্যাদি কোষ অঙ্গাণু। এবার তোমাকে যদি কোশ্চেন করে যে এই কোষ অঙ্গাণুগুলি কোথায় ভেসে থাকে, তুমি কি বলবে অ্যান্সার? এই কোষ অঙ্গাণুগুলি কোথায়? নিউরনের সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম। তো আরো যদি ভালো করে বলতে চাও তাহলে কি বলবো বলো? নিউরোপ্লাজমে, তাই না? তাহলে এই কোষ অঙ্গাণুগুলি নিউরোপ্লাজমে ভেসে থাকে, তাই না? এবার আরেকটা তোমাদের কোশ্চেন করে দেখি আগের পড়া কার মনে আছে। কোষ বিভাজনে কোষ বিভাজনে কোন অঙ্গাণু কাজ করতো মনে আছে? একটা অঙ্গাণু বলেছিলাম, এখানে 3টা যে অঙ্গাণু রয়েছে তার মধ্যে একটা অঙ্গাণু আছে, কোষ বিভাজনে কোনটা হেল্প করে? স্যার সেন্ট্রো সেন্ট্রোজোম। মাইটোকন্ড্রিয়া। সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, ঠিক। মাইটোকন্ড্রিয়া তো শক্তি সেন্ট্রোজোম। প্রদান করে। তো সেন্ট্রোজোম হচ্ছে আমাদের কোষ বিভাজনে সাহায্য করে। কার দেহে? আমাদের প্রাণীদের দেহে। তো এবার তোমার মধ্যে কোশ্চেন হতে পারে, স্যার সেন্ট্রোজোম যখন আছে আমাদের নিউরনের মধ্যে, তো নিশ্চয়ই নিউরনটাও তো একটা নিউরন থেকে আরেকটা নিউরন তৈরি করতে পারবে, বলো? তোমার মধ্যে কোশ্চেন আসতে পারে না এরকম? কিন্তু ছোটবেলা থেকে আমরা পড়েছি যে নিউরন হচ্ছে বিভাজনে অক্ষম না সক্ষম, বলো? নিউরন বিভাজনে অক্ষম। অক্ষম। হ্যাঁ। অক্ষম। কম। তাহলে অবশ্যই, তাহলে তোমরা কি বলে যখন নিউরনটা বিভাজনে অক্ষম, তার নিশ্চয়ই এখানে আমাদের যে সেন্ট্রোজোমটা আছে, সেন্ট্রোজোমটা নিশ্চয়ই ঠিক মতো কাজ করছে না, ঠিক আছে? একটু লিখে নাও এখানে যারা একটা পয়েন্ট। স্যার নিউরন যদি অক্ষম হয় তাহলে সাইটনটা আমাদের কাজ করে কি? কি নিউরন? সাইটোন কি কাজ? নিউরন অক্ষম কে বললাম? নিউরন অক্ষম বলিনি তো, আমি বললাম বিভাজনে অক্ষম, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরন তৈরি হবে না। আমাদের বডিতে যত নিউরন আছে অতটুকুই থাকবে। আমাদের জন্ম সময় যতটুকু নিউরন হয়েছে সেটুকুই থাকবে, নিউরনের বিভাজন ঘটবে না। বুঝতে পারলে? কাজ করতে অক্ষম বলিনি তো আমি। তো দেখো, এখানে লিখে নাও একটা পয়েন্ট শুধু, যে স্টার দিয়ে দাও, যে স্নায়ু কোষের সেন্ট্রোজোম, স্নায়ু কোষের সেন্ট্রোজোম অনুন্নত হয়, মানে ভালো করে ওর উন্নতি হয়নি। অনুন্নত হওয়ায়, অনুন্নত ও নিষ্ক্রিয় লিখে নাও। স্নায়ু কোষের সেন্ট্রোজোম অনুন্নত ও নিষ্ক্রিয় হওয়ায়, নিষ্ক্রিয় হওয়ায় কি বলবো বলো? নিউরনরা বিভাজনে অক্ষম না সক্ষম? স্নায়ু কোষ বা নিউরন অক্ষম। অক্ষম। বিভাজনে অক্ষম। মানে বিভাজন করতে পারে না। মাইকটা অফ করে দেবো, আর মাইক অন করি। এটা হলো একটা পয়েন্ট। হয়েছে লেখা? নেক্সট। হ্যাঁ এটা স্যার। হ্যাঁ, তাহলে নেক্সট লিখো।
এটা গেল 3 নম্বর পয়েন্ট কোষ সংখ্যার মধ্যে। দেন 4 নম্বর পয়েন্ট লিখো, নিজেল দানা। নিজেল দানা, তাহলে ছবিটাতে দেখো, কোষদের ছবিটাতে একটা ছোট ছোট দানা দেখতে পাচ্ছ, দেখেছো ছবিতে? কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ স্যার। তাহলে এটা মিটার কেন বুঝতে পারি। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ। হ্যাঁ স্যার। এই যে ছোট ছোট দানা দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয় বলো? সেটাকে বলা হয় নিজেল দানা। লিখে না সবাই নিজেল দানাতে পয়েন্টটাতে। তাহলে সেটা কি একমাত্র দেখো, সেটা নিজেল দানা যেটা আছে সেটা কি একমাত্র আমাদের ইসে অবস্থান করে, তোমার কোষ দেহতে অবস্থান করে, না দেখো সেটা আমাদের ইসেও আছে, আমাদের বাকি কোষ প্রবর্ধক যেগুলো আছে সেগুলোতেও আছে, ভালো করে দেখো তো। দেখো স্যার এই যে যেগুলো, অ্যাকশন হিলকেও অবস্থান করে। তো এই যে দেখো এখানেও থাকে। তো আমাদের যে নিজেল দানা যেটা থাকে সেটা ডেনড্রনের কিছুটা পার্টেও থাকে। এই যে দেখো, এই যে নিজেল দানাগুলো আছে সেগুলো হচ্ছে ডেনড্রনেও থাকে এগুলোতে, ঠিক আছে? তাহলে নিজেল দানা তো শুধুমাত্র কোষ দেহ থাকে না, আমাদের ডেনড্রনেও থাকে। লিখে নাও একটু। তাহলে নিজেল দানাটা কি, জিনিসটা কি নিজেল দানা? একটা হচ্ছে এটা রাইবো নিউক্লিওটাইড প্রোটিন। কি বলা হয়? রাইবো নিউক্লিয় প্রোটিন। তো লিখে নাও, এটি এক প্রকারের রাইবো নিউক্লিয় প্রোটিন। লিখে নাও, এটি এক প্রকারের রাইবো নিউক্লিয় প্রোটিন। রাইবো নিউক্লিয় প্রোটিন। এটি এক প্রকারের কি বলো বলো? রাইবো নিউক্লিয় প্রোটিন। লিখা হয়েছে তোমার, রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, দ্বারা গঠিত কণা বিশেষ, মানে কণা, বুঝতে পারছো? কণা ছিল ছবিতে, যা কোথায় কোথায় অবস্থান করে বলো? যা কোষ দেহ ডেনড্রনে অবস্থান। ও ডেনড্রনে অবস্থান করে। এবার তোমাকে যদি বলে নিজেল দানার কাজ কি, কি বলো বলো? এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। লিখে নাও, স্টার্ট দিয়ে দাও, ইম্পর্টেন্ট। নিজেল দানার কাজ প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। তাহলে কার মতো কাজ করছে বলো আমাদের? প্রোটিন সংশ্লেষ কে করে আমাদের নরমালি কোষে, জানো? রাইবোজোম। রাইবোজোম। তাহলে রাইবো হ্যাঁ, তো রাইবোজোমের মতো কাজ করছে এখানে, বুঝতে পারলে? হয়েছে লেখা সবার? তাহলে এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট আছে, সেটা হচ্ছে নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল, তাহলে নাম থেকে কি বুঝতে পারছো? নিউরোফাইব্রিল, তো ফাইবার বুঝতে পারছো তো? নামে তো বুঝতে পারছো ফাইব্রিল মানে কি, ফাইবারের মতো থাকবে। তাহলে নিউরোফাইব্রিল মানে হচ্ছে নিউরনের মধ্যে যে ফাইবার গুলো থাকে সেটাকে বলা হয় নিউরোফাইব্রিল। বলো, নাম থেকে বুঝতে পারছো? তাহলে নিউরোফাইব্রিল কি লিখবো আমরা? আর নিউরোফাইব্রিলটা টোটাল থাকে, বুঝতে পারলে? টোটাল অংশ থাকে, শুধুমাত্র কোষ দেহ না, সেটা
আমাদের অ্যাক্সন ডেনড্রন সবগুলোতে থাকে। নিউরোফাইব্রিল বুঝতে পারলে? নিউরোফাইব্রিল দেখতে পাচ্ছ এখানে? ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি দেখো। এইটুকু জায়গায় লক্ষ্য করো সবাই, ভালো করে ছবি দিকে দেখো, একদম পাতলা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একটা ছোট ছোট লাইন দেখতে পাচ্ছ এরকম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই যে ছোট ছোট লাইন সূত্রের মতো অঙ্ক, হ্যাঁ সেটা স্যার, সব বুঝতে সেটা পারছি। সব অ্যাকশনেও থাকে, আমাদের এখানেও থাকে, এগুলোতেও থাকে, ডেনড্রনেও থাকে, সবগুলোতে থাকে, ঠিক আছে? সেগুলো কি বলা হয় বলো? সেগুলোকে বলা হয় নিউরোফাইব্রিল। ওকে, নেক্সট। নিউরোফাইব্রিল লিখে নাও সবাই একটু। সূত্রাকার গঠন বিশেষ, সূত্রাকার গঠন বিশেষ যারা কোষ দেহ, অ্যাক্সন ও ডেনড্রনে বিন্যস্ত থাকে। বলতে পারি বলো সবাই? অ্যাকশন ও ডেনড্রনে, বললাম অলরেডি, ছবিতে বলে দিয়েছি তো, ডেনড্রনে বিন্যস্ত থাকে। নিউরোফাইব্রিল কি নামে বুঝতে পারছো? নিউরোফাইব্রিল, ফাইব্রিল মানে ফাইবার। ফাইবারকে বাংলাতে কি করলে বলো? তন্তু বা সূত্রের মতো গঠন। তাহলে সেই সূত্রের সূত্রকার যে গঠনগুলো, সেটাই হচ্ছে নিউরোফাইব্রিল। তো সেটা কোথায় কোথায় থাকে? কোষ দেহ, অ্যাক্সন, ডেনড্রন সব জায়গাতেই থাকে, ঠিক আছে? তাহলে এটা নিশ্চয়ই কাজ থাকবে। এটার কাজ কি? দেখে নাও কাজটা। স্নায়ু কোষের সংকোচনে সাহায্য করে। স্নায়ু কোষের সংকোচনে সহায়তা করে। লেখা হলো বলিও। হয়ে গেছে। হয়েছে? আরেকটা যেটা লাস্ট আছে আমাদের কোষদের অন্তর্গত, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। লিখে নাও কোষ ঝিল্লি। 6 নম্বর লিখো কোষ ঝিল্লি। স্যার, স্নায়ুতন্ত্র সংকোচনে তারপরে কি বলেছেন? সহায়তা করে, সহায়তা করে মানে সাহায্য করে। কোষ ঝিল্লি, ঠিক আছে? কোষ ঝিল্লি কি লিখবো? কোষ ঝিল্লি হচ্ছে এমন একটা জিনিস যেটা কোষ দেহটাকে আবৃত করে রাখে, ঠিক আছে? তো লিখো কোষ দেহকে ঢেকে রাখে বা কোষ দেহকে আবৃত রাখে। কোষ দেহকে আবৃত করে রাখে। আর সেই কোষ ঝিল্লিটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে লাইপোপ্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? স্যার, পয়েন্টটা কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, হ্যাঁ কোষ ঝিল্লি। কোষ দেহকে আবৃত করে যা লাইপোপ্রোটিন নির্মিত। লাইপোপ্রোটিন নির্মিত। বলো লিখা আছে সবার? কোষ দেহকে আবৃত করে যা লাইপোপ্রোটিন নির্মিত। এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। বলো কোষ দেহ বুঝতে কারোর অসুবিধা? কোষ দেহ শেষ। বলো কোষ দেহ বুঝতে কারোর অসুবিধা? না স্যার। তাহলে এরপরে আমরা যাবো কি বলো? কোষ দেহ হয়ে গেল, নেক্সট কি যাবো? প্রবর্ধক। নিউরনের দুটো পার্ট পড়েছিলাম তো, একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে প্রবর্ধক। তো কোষ দেহ হয়ে গেল আমাদের, নেক্সট আমরা পড়বো হচ্ছে প্রবর্ধক। তো লিখো নেক্সট প্রবর্ধক।
তাহলে প্রবর্তকের মধ্যে কটা পার্ট ছিল? দুটো, অ্যাকশন আর টেন্ডন ছিল। দুটো। হুম, অ্যাকশন আর টেন্ডনটা আলাদা আলাদা করবো আমরা। তাহলে ফার্স্ট লিখবে অ্যাকশন। লিখে হচ্ছে অ্যাকশন 1 নম্বর। অ্যাকশনটা কি ছিল মনে আছে ছবিতে? যেটা দেহকোষ থেকে আমাদের লম্বা যে ফিতের মতো ফিতার বেরিয়েছিল। মতো লম্বা। হ্যাঁ, তাহলে দেহকোষ থেকে লম্বা ফিতের মধ্যে যেটা পার্ট ছিল সেটা হচ্ছে আমাদের অ্যাকশন। এই যে এটা নিচের পার্টটা, এই পার্টটা, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাকশন। ঠিক আছে, এবার তাহলে অ্যাকশনের পার্ট পড়বো। অ্যাকশন কি কি কাজ আছে সেগুলো পড়বো আমরা। ঠিক আছে, ছোট ছোট করে লিখেছি পয়েন্ট করে করে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। লিখো। তোমাদের কি লিখবো এটা? হুম, তাহলে সবাই ফার্স্টে পয়েন্ট লিখো। নিউরনের নিউরনের দীর্ঘ প্রবর্ধক বলতে পারি, বলো। নিউরনের দীর্ঘ প্রবর্ধক, অবশ্যই তো ডেনড্রাইট থেকে তো বড় হয়ে আছে, তাই না? তো লম্বা হয় সব থেকে। তাহলে নিউরনের দীর্ঘ প্রবর্ধক, এটা গেল আমাদের ফার্স্ট গল্প, হচ্ছে অ্যাকশনের। নেক্সট, এবার অ্যাকশনের অনেকগুলো পার্ট আছে, সেগুলো পড়বো। অ্যাকশন হিলক, অ্যাক্সোপ্লাজম, সেগুলো পড়বো। ঠিক আছে, আচ্ছা ওখানে আমি নিউরোপ্লাজমটা লিখেছিলাম নিউরন, না? তো এটা নিউরনের কেটে আমার এখানে করে দাও, নিউরনটা না কেটে, যেহেতু আমাদের অ্যাক্সোপ্লাজম পড়বো তো নিউরন না না লিখে লিখে দাও। এখানে লিখে নাও কোষ দেহে। নিউরনটা কেটে কোষ দেহে লিখে নাও, কারণ আমরা অলরেডি অ্যাকশনও পড়বো তো ওখানে ওর মালিয়ে যাবে, তাই না? তাহলে এখানে লিখে নাও কোষ দেহের সাইটোপ্লাজম। কোষ দেহের, এটা ওটা কেটে ঠিক করে নাও। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? এই যে কোষ দেহের মধ্যে ছিল তো ওই যে সাইটোপ্লাজমটা, এইটুকু পার্ট, তাহলে একটু কোষদের মধ্যে আছে, তাহলে এটা বলছি আমরা নিউরোপ্লাজম। এবার অ্যাকশনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকবে সেটা কি বলবো বলো? অ্যাক্সোপ্লাজম বলতে পারি? অ্যাকশনের মধ্যে সাইটোপ্লাজম যেটা আছে সেটা বলবো বলেছে অ্যাক্সোপ্লাজম। তাহলে কেন ওটা নিউরনের দীর্ঘ প্রবর্ধক হলো, এটা লিখলাম। তারপরে কি লিখবো? অ্যাক্সোপ্লাজম। তাহলে অ্যাক্সোপ্লাজম কি বলবো বলো, কি বললাম এক্ষুনি? অ্যাকশনের সাইটোপ্লাজম বলতে পারি। স্পেলিংটা ভুল হয়েছে, স্পেলিংটা ঠিক করে দিই। ইস, একই কথা দুবার লিখে দিলাম। অ্যাকশনের অ্যাকশনের সাইটোপ্লাজম। সে কয়ের রফলা হবে না এটা? কোনটা? কয়ের অফলা কোনটা? অ্যাকশনে। হ্যাঁ, দন্তস্থ কি হবে? হ্যাঁ, অ্যাকশন তো, অ্যাক্রন তো না তো, অ্যাকশন। জফলার কথা বলছো? আচ্ছা, জফলার কথা বলছো। জফলা দিয়েছি তো, অয় জফলা আকার, ক দন্ত স, ঠিক আছে। ঠিক আছে, অ্যাকশনের সাইটোপ্লাজম। তাহলে অ্যাকশনের সাইটোপ্লাজম কি বলা হয় বলো? অ্যাক্সোপ্লাজম। হয়ে গেল। নেক্সট, অ্যাকশনের যে
পর্দা, সেটাকে কি বলা হয় বলো? সেটাকে বলা হয় এক্সোলেম্মা। কি বলা হয় বলো? এক্সোলেম্মা। তো লিখে নাও। তাহলে এক্সোলেম্মার, আমাদের এক্সোলের 3 রকমের পর্দা থাকে। তাহলে এক্সোলেম্মা, দেন হচ্ছে মেডুলারি আবরণ, দেন হচ্ছে মায়োনিন সিল, মানে সরি মেডুলারি আবরণ আর হচ্ছে নিউরাল লেম্মা। ঠিক আছে, তো দেখে নাও আমাদের এখানে ছবি দেখো সবাই। আমাদের যে এক্সোলের যে আবরণী, সেটা 3 রকমের আবরণী দেখা যায়। ঠিক আছে, তাহলে সবচেয়ে বাইরে যেটা আবরণী, সেটাকে বলা হয় কি স্যার বলো? একটু নিচে নামান, স্যার একটু হ্যাঁ, নিচে নামান, স্ক্রিন করে নেই, নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়। অ্যাকশনের সাইটোপ্লাজম, ব্যাস এটুকু লিখেছি। হুম, তাহলে এই ছবিটা দেখো সবাই। সবাই ছবিটা ভালো করে দেখো। ছবিটা ভালো করে দেখে আমাকে নিজে আমাকে বলো একটু। ছবিটা ভালো করে দেখো, আমাকে বলো যেটা উত্তর। তাহলে বাইরে থেকে যদি ভিতরের দিকে যাও, তাহলে সবাই বাইরে কি দেখতে পাচ্ছ বলো? নিউরাল লেমা দেখতে পাচ্ছ সবাই? বলো। হ্যাঁ। এই যে বাইরে, এই যে, এটা হচ্ছে নিউরাল লেমা বলছি। হলো। দেন নিউরাল লেম্বার ভিতরে, নিউরাল লেমা সব থেকে বাইরে থাকে। নিউরাল লেমার ভিতরে কি থাকে? নিউরাল লেমার ভিতরে থাকে হচ্ছে, এক্সোলেমা। না অ্যাক্সোলেমা, এক্সোলেমা। অ্যাক্সোলেমা সব থেকে ভিতরে থাকে। আমাদের অ্যাক্সোলেমা বলছি না, জাস্ট লিখো নিউরাল মেডুলারি আবরণ। দেখো মেডুলারি সিট দেখতে পাচ্ছ সবাই, বা মায়োলিন সিট যেটাকে বলছি। হ্যাঁ। এই যে দেখো, হ্যাঁ। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। কমলা কালারের অংশ দেখতে পাচ্ছ সবাই দুদিকে? এই যে দাঁড়াও আমরা একটু ক্লিক করি। দুদিকেই। হ্যাঁ। তাহলে সেটাকে হচ্ছে কি বলো? সেটাকে বলছি আমরা মায়োলিন সিট। ওকে, হলো। তো এটা গেল মিডিলে। আর সবচেয়ে ভিতরে কি থাকে? যেটা অ্যাকশনের উপরে মেন এক্সোলেমা। পার্টি, যেটা অ্যাকশনের উপরে, দেখো অ্যাকশনের উপরে যেটা আছে, এই যে এটা, সেটা কি বলছি বলো? অ্যাকশোলেম। বুঝতে পারলে সবাই? না আমি নিজে ছবি এঁকে বুঝিয়ে দেবো বলো? দেখো নিজে একটা ছবি এঁকে দিচ্ছি। তাহলে এখানে হেডিং দাও অ্যাকশনের আবরণী। অ্যাকশনের আবরণী। তাহলে মাঝখান দিয়ে কি আসছে বলো? এরকম লম্বা আসছে অ্যাকশন। বাইরে কি যাচ্ছে বলো? তার বাইরে যাচ্ছে হচ্ছে আমাদের মায়োলিন সিট। মায়োলিন সিটের বাইরে কি থাকছে বলো সবাই? তার বাইরে থাকছে নিউরন। বলো 3টা আবরণী বুঝতে কারোর কোনো অসুবিধা? না স্যার। তাহলে আমি ছবিটাতে নাম লিখে দিচ্ছি। যে বাইরের যে লাল কালারের যে অংশটা, সেটা কি বলবো আমরা? সেটাকে বলবো, নিউরোলেমা। নিউরোলেমা। তোমাদের জন্য কালার কোডিং করে বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো যাতে অসুবিধা না থাকে। নিউরো, নিউরে না নিউরো কি ছিল? নিউরি। নিউরিন। ওই তো বাংলাটা ইংরেজি বলতে যা করতে পারো, নিউরি লেম্বা। মাঝখানে যে নীল অংশটা থাকে সেটা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে, সেটাকে বলবো হচ্ছে, কি বলবো বলো? মাঝখানেটা মায়োলিন সিট। মাইলিন। মায়োলিন সিট। বা এটাকে কি বলা হয়? মায়োলিন সিট কি বলা হয় আরেকটা? আর কি বলতে পারি মায়োলিন সিটকে? মেডুলারি মেডুলারি, আবরণ। হ্যাঁ এখানে মেডুলারি আবরণ। আর যেটা সবচেয়ে ভিতরে কালো কালারের, মানে অ্যাকশনের উপরে কালো কালার, তো মানে ওটা অ্যাকশন আছে।
অ্যাকশনের উপরে যেটা অংশ সেটা কি বলবো বলো? এটাকে বলবো, এটাকে বলবো অ্যাক্সোলেমা। so, আমার লেখাগুলো দেখো আর ছবি কালার গুলো দেখো, সবাই বুঝতে পেরেছো? কারোর বুঝতে অসুবিধা কোনো? তাহলে ছবি দেখে যদি বলো সবার না, সবার বাইরে নিউরাল লেম্বারটা কোথায় থাকে বলো? কি বলবো? সবার বাইরে। না না, অন্য কালার ইউজ করে আমার কনফিউজ হয়ে যাবে। সবচেয়ে বাইরে থাকবে মাইলিন সিদ বা আমাদের মিডুলারি অবরণ থাকে থাকে বলো? মাঝে। মাঝে। আর আমাদের অ্যাক্সোলেমা থাকবে হচ্ছে সবচেয়ে। এতো। কেউ কিছু জিজ্ঞেস করছো? বেশ, ওকে, ক্লিয়ার। নেক্সট, তাহলে একজনের একজনের কটা আবরণ থাকে বলো? কি লিখবো এখানে? 3। কি কি আবরণী পাশে লিখে দিয়েছি আমি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ঠিক আছে, সুন্দর ছবির মাধ্যমে বলে দিয়েছি তোমাদেরকে। এরকম ছবি এঁকে এঁকে পড়লে বুঝতে পারবে তোমরা তাড়াতাড়ি। ওকে, নেক্সট, এক্সোপ্লাজম হয়ে গেল আমাদের। আচ্ছা, পয়েন্ট যদি লিখাই তাহলে তোমাদের তাতে এই হবে না। এটা গেলো 1 নম্বর পয়েন্ট, এটা হলো 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট লিখো সবাই। এক্সোপ্লাজম হলো একজনের আবরণী হলো। নেক্সট লিখো হচ্ছে সোয়ান কোষ। সোয়ান কোষ, বলো সোয়ান কোষ কি? আমি তোমাদের ছবি দেখিয়ে দিচ্ছি। ছবিতে আসো সবাই। আউ আউ আউ, সবাই সোয়ান কোষ দেখতে পেয়েছো সবাই ছবিতে? স্যার। দেখো আবরণীর মাঝখানে একটা গোল আকারের কোষ আছে, দেখতে পেয়েছো সবাই? হ্যাঁ বলো স্যার। বলো, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। এটা কি বলা হয় বলো? এটাকে বলা হয় সোয়ান কোষ। ঠিক আছে, তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে সোয়ান কোষটা কার, সোয়ান কোষটা কোথায় থাকে কি বলবে? সোয়ান কোষটা থাকে হচ্ছে মেডুলারি আবরণ আর নিউরোলেমার মেরুলারি ভিতরে। আবরণ। দেখো মেডুলারি আবরণ আর নিউরোলেমার মাঝখানে তো আছে, এটা কি? এই জিনিসটা, কলারটা চেঞ্জ করি, এই জিনিসটা কি? নিউরোলেমা, তাই না? আর এই জিনিসটা কি? এই জিনিসটা কি বললাম বলো? মা- মাইলিন সিদ তো, তাই না? যেটা নিউরোলেমার ভিতরে থাকে। আর এখানে কোথায় থাকে বলো? এখানে এই ছবিটাতে কোথায় থাকবে? আমাদের মাঝখানে এরকম কোন অংশ থাকবে, তাই না? তাহলে এইখানে এখানে সবাই সোয়ান কোষটা কোথায় থাকে? এটা হয়তো আঁকুড়তে পারবো। সোয়ান কোষ লিখে নাও সবাই। এর অবস্থান মেডুলারি আবরণ, মানে কি? মাঝের লেয়ার, তাই না? মেডুলারি আবরণ ও, আর বাইরের লেয়ারটার নাম কি? নিউরিলেম্মা, তাই না? তাহলে মেডুলারি আবরণ ও নিউরিলেম্মার মাঝখানে থাকে। এক সেকেন্ড।
হুম, বলো কারো কোনো বুঝতে অসুবিধা? সোয়ান কোষের অবস্থান ছবিতে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। না স্যার। নে। সোয়ান কোষ হয়ে গেল। আহ আচ্ছা, আর কি আছে এখানে পড়ার মতো? র্যানভিয়ারের পর্ব লিখো। তাহলে লিখো 4 নম্বর হলো সোয়ান কোষ, 3 নম্বর হলো সোয়ান কোষ, 4 নম্বর লিখো র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব। এটাকে ইংরেজিতে কি বলা হয়? প্রান্ত। ইংরেজিতে কি বলা হয় বলো? নোড অফ র্যানভিয়ার বলা হয় না? নট বিহার। র্যানভিয়ার একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে? আই থিঙ্ক হ্যাঁ, বিজ্ঞানীর তো নাম ছিল, মনে যতদূর মনে পড়ছে, ভুলে গেছি আমি। দেখো, ছবিতে দেখো, মাঝখানে মাঝখানে গ্যাপ দেখতে পাচ্ছ সবাই? যেরকম গোলাকার গোলাকার মনে হচ্ছে পুঁতির মতো কিছু আছে, আর মাঝখানে এরকম গ্যাপ আছে, দেখতে পাচ্ছ সবাই? এই যে গ্যাপ, এই যে হ্যাঁ গ্যাপ, স্যার। এই যে গ্যাপ, বলো দেখতে পাচ্ছ না? তাহলে এই যে মাঝখানে যেরকম মাঝখানে মাঝখানে হ্যাঁ গ্যাপ স্যার। থাকে, এই মাঝখানে গ্যাপ গুলো কি বলা হয় বলো? সেগুলো বলা হয় র্যানভিয়ারের পর্ব। কি বলা হয়? র্যানভিয়ারের পর্ব। তাহলে এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এগুলোকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। বুঝেছে? তাহলে লিখে নাও সবাই। তাহলে র্যানভিয়ারের পর্বতে কি লিখবো আমরা সবাই? লিখো কি লেখানো যেতে পারে তোমাদেরকে? যে লিখো নিউরোলেম্মা, নিউরিলেম্মা সংকুচিত হয়ে, নিউরোলেম্মা সংকুচিত হয়ে, লিখে সবাই, নিউরোলেম্মা সংকুচিত হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। র্যানভিয়ারের পর্ব গঠন করে। এটা লিখে নাও সবাই। আর এখানে যেটা সব থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টার দিয়ে লিখো যে র্যানভিয়ারের পর্বতে কি থাকে না। তো লিখে নাও যে মাঝের যে আবরণটা থাকে মেডুলারি আবরণ বা মায়োলিন সিদ। তো লিখো র্যানভিয়ারের পর্বে মায়োলিন সিদ বা মেডুলারি আবরণই থাকে না। বল মনে থাকবে সবার? এই পয়েন্টটা সবার স্টার দেওয়া। তাহলে কি থাকে না বলো র্যানভিয়ারের পর্বে? মায়োলিন সিদ থাকে না। লিখে নাও সবাই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। হয়েছে সবাই? বলে বলো। হয়ে গেছে স্যার। হ্যাঁ হুম, স্যার। বেশ, তাহলে নেক্সট লিখো। তাহলে এটা কত নম্বর ছিল আমাদের? 4 নম্বর। 5 নম্বর লিখো সবাই। 5 নম্বর লিখো। আর কি বাকি আছে তোমাদের বলো? এখানে পড়ানোর মতো অ্যাক্সন হিলক, এটা বলানো হয়নি, আগে বলতে হবে। অ্যাক্সন হিলক, বলো অ্যাক্সন হিলকটা কি? ছবিতে দেখে বলো তো। বলো 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 বলো, কোষ দেহ থেকে অ্যাকশনের যে প্রথম অংশটা সেটাকে আমরা অ্যাকশন হিলক বলতে পারি? বলো সবাই। এইখান থেকে শুরু করে
এইটুকুটা বলো। একজন লোক বলতে পারে এটাকে? ছবি দেখে বলো তো সবাই। হ্যাঁ স্যার। আস্তে একজন করে বলো, শুনতে পেলাম না কি বলে, জিজ্ঞেস করলে বলো একবার। বলো 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 বলো। হ্যাঁ তাহলে স্যার। কোষদেহের, তাহলে আমরা বলতে পারি এরকম, কোষদেহের যে অংশ থেকে অ্যাক্সন উৎপন্ন হয় সেটাকে আমরা অ্যাক্সন নিরোধ বলি। বলো, এরকম বলতে পারবো? কোষদেহের যে অংশ থেকে অ্যাকশন উৎপন্ন হয় সেটাকে আমরা অ্যাকশন হিলক বলছি। দেখো এখান থেকে অ্যাকশন উৎপন্ন হয়েছে তো। বলো সবাই। তাহলে উপরেরটা কি আছে? উপরের অংশটা কি? এটা কি? এখন কি বললাম এর আগে? কোষ দেহ তো। হ্যাঁ, তাহলে কোষ দেহের যে অংশ থেকে আমাদের অ্যাকশনটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাকশন হিলক। ক্লিয়ার? তো লিখে নাও সবাই। কোষ দেহের যে অংশ থেকে অ্যাকশন উৎপন্ন হয়। বলো সবাই লেখা হয়েছে কিনা? লেখা হলো বলো। হয়েছে? নেক্সট লিখো। এটা গেল আমাদের একজন হিলক। বলো আর কোনো কিছু বাকি আছে একজনে? তাহলে আমি লিখে দেবো। একজনে দেখো তো কিছু বাকি থাকলো কিনা। সবাই একজনটা খুলো, ছবিটা দেখো। সোয়ান কোষ হয়েছে, হয়ে গেছে। রেনভিয়ার পর্ব হয়ে গেছে, মাইলিন সিড হয়ে গেছে, এক্সোলেম্মা হয়ে গেছে, নিউরিলেম্মা হয়ে গেছে। আর কি বাকি আছে? প্রান্ত পুরুষ। এটা বাকি, এটা পড়ায়নি তো প্রান্ত পুরুষ। প্রান্ত পুরুষ না। পড়ায়নি। না প্রান্ত স্যার। পুরুষটা ছবিতে দেখে নাও আগে। প্রান্ত পুরুষটা কি দেখতে পাচ্ছ? অ্যাকশন থেকে লাস্টের বেলা বিভক্ত হয়ে এরকম ছোট ছোট ভাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ? পায়ের আঙুল যেরকম আঙুল হয়ে যায় ভাগ হয়ে পায়ের পাটা, সেরকম ভাবো পায়ের আঙুল ভাগ হয়ে গেছে এগুলো। সেটা কি বলছি আমরা? বলো প্রান্ত পুরুষ বা প্রান্ত ব্রাস। তাহলে প্রান্ত পুরুষ কি ছবিতে বুঝতে পেরেছো সবাই? তাহলে প্রান্ত কেন বলছে বলো? একজনের শেষে থাকছে তো। এই গোটাটা যদি একজন হয় তাহলে একজনের শেষে হচ্ছে, তাহলে একজনের শেষে বলছে সেই জন্য আমরা এটাকে বলছি প্রান্ত। আর ব্রাশের মতো দেখতে, ব্রাশ গুলো কিরকম থাকে দেখতে বলো? এরকম লেখা থাকে তো, তাই না? তাহলে এটা যদি ব্রাশ হয় তাহলে দেখো ব্রাশের মতো এরকম বেরিয়ে আছে, তাই না? এরকম 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 এরকম। সেই জন্য বলছি প্রান্ত পুরুষ। নামটার মানে বুঝতে পারলে সবাই? হ্যাঁ নেক্সট। স্যার। নেক্সট লিখো। তো লিখো, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট লিখো হচ্ছে প্রান্ত পুরুষ। তাহলে কি লিখবো? প্রান্ত পুরুষ লিখবো, লিখে নাও। একজনের শেষ প্রান্তে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম শাখা। লিখতে পারি? একজনের শেষ প্রান্তে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম শাখা। একজনের শেষ প্রান্তে গঠিত অসংখ্য স্পেলিংটা ভুলে যাচ্ছে, সূক্ষ্ম হতে হয়, ক্ষয়ের মতো সময় হয় না। বলো লেখা হলো তো।
বলো এই অব্দি নিউরন বুঝতে কারোর অসুবিধা? কোষ দেহ একজন, দুটো হয়ে গেল আমাদের। বলো কারোর বুঝতে কোনো অসুবিধা? কোষ দেহ একজন। না স্যার। বাকিরা সবাই না বুঝতে পেরেছো কোষ দেহ একজন? ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে বেশ। আচ্ছা, এখানে একটা পাশে একটা পয়েন্ট লিখে নাও, একজনের শাখাকে কি বলে? ঠিক আছে, যদি একজনের শাখা থাকে তাহলে শাখা কি বলা হয়? তাহলে এখানে একটা পাশে পয়েন্ট করে লিখে নাও একটু, এখানে 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 ছোট্ট করে লিখে নাও। একটু ছোট করে লিখে নাও সবাই। একজন শাখাকে অক্ষ শাখা, বাংলাতে অক্ষ শাখা, বা ইংরেজিতে কি বলা হয় বলো? কোল্যাটারাল বলে, বা কোল্যাটারাল বলে। কয় ওকার, লয়ে জাফল আকার। ও ল্যাটারাল, লয়ে জাফল আকার। ঠিক আছে আবার, ঠিক আছে বলো। একজন শাখাকে অক্ষ শাখা বা কোল্যাটারাল বলে, জাস্ট এটা লিখে রাখো পয়েন্টটা, বেশি ইম্পর্টেন্ট না। হয়েছে একজন কমপ্লিট আমাদের, ঠিক আছে। একজনের কাজ লিখে নাও সবাই একটু। লিখে নাও এখানে একজনের কাজ। তাহলে বলো, কোষ দেহ থেকে নিউরনের যে সিগন্যালটা সেটা দূরে নিয়ে যেতে কে সাহায্য করবে পরবর্তী নিউরনে? দেখতে পাচ্ছ, কোষ দেহ থেকে দূরে কে নিয়ে যাচ্ছে, ফিতার মতো অংশ বাইরে কে বেরিয়ে যাচ্ছে কোষ দেহ থেকে? একজন। একজন। তাহলে কোষ দেহ থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করে আমাদের একজন। লিখে নাও তোমার একজনের কাজ, লিখে নাও এখানে একজন। একজন, একজন কোষ দেহ থেকে, কোষ দেহ থেকে আবেগ, আবেগ দূরে নিয়ে যায়, দূরে নিয়ে যায়। কোষ দেহ থেকে আবেগ, কোষ দেহ থেকে আবেগ, আবেগ মানে হচ্ছে যেটা আমাদের নার্ভ ইম্পালস, মানে যেটা নার্ভ, যেটা আমাদের এই যে মশাকে মারছো তো মশাটার যে সিগন্যালটা যাচ্ছে সেটাকে বলছে আবেগ, ঠিক আছে। আবেগ, একজন কোষ দেহ থেকে আবেগ দূরে নিয়ে যায়, অর্থাৎ নিউরনের মধ্যে নিউরনের কানেকশন আছে তো, তাহলে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে আবেগকে নিয়ে দেখে কাজ করবে বলো পরবর্তী নিউরনে? একজন। 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 পরবর্তী নিউরনে, বা পরবর্তী নিউরনকে কি বলা হয় বলো? ইফেক্টার। তো ইফেক্টার, ইফেক্টার মানে হচ্ছে যেখানে আমাদের কাজটা হবে সেখানে, ঠিক আছে। তাহলে ইফেক্টারে বহন করে। এটা হলো একজনের কাজ। তাহলে একজন কোষ দিয়ে থেকে আবেগ দূরে নিয়ে যায়, অর্থাৎ পরবর্তী নিউরনে বা ইফেক্টরে বহন করে।
হচ্ছে সর্বাধিকা। হ্যাঁ স্যার। নেক্সট ডেনড্রন। ছোট্ট আছে ডেনড্রন, ডেনড্রন বেশি কিছু বলার নেই, একজনে অনেক কিছু বলার ছিল। ডেনড্রন 3-4 লাইন মাত্র আছে, তাহলে একজন কমপ্লিট আমাদের। তাহলে কোর্স হয়ে গেল, একজন হয়ে গেল। নেক্সট লিখো ডেনড্রন, তাহলে গোটা নিউরন কমপ্লিট হয়ে যাবে। বল আর কি ছিল নিউরনে? একজন, ডেনড্রন, আর হচ্ছে আমাদের কোষ দেহ ছাড়া এটাতে ছিল টোটাল নিউরন, তাই না? তাহলে লিখে নাও, হ্যাঁ তাহলে লিখে নাও ডেনড্রন। তাহলে বলো স্নায়ুতন্ত্র থেকে আমাদের যে সিগন্যালটা, সেটা সিগন্যাল দূরে নিয়ে যেতে কে সাহায্য করলো বলো? এখনই বললাম কি, আমাদের এখনই কি বললাম লাস্ট পয়েন্ট, একজনের কাজ কি বললাম? একশো। একজন কোষ দেহ থেকে আবেগ দূরে নিয়ে যায়, তাহলে আবেগ তো কেউ নিয়ে আসবে না, নিউরনে বলো সবাই। আবেগকে তো নিউরনে যখন দূরে চলে যাচ্ছে, তো নিউরনে আনছিল কে? কোষ দেহে, বলো। তো কোষ দেহে আনছিল ডেনড্রন। কি আনে? ডেনড্রন। তাহলে আবেগ গুলো কোন থেকে আসবে বলো? আসবে, বলো সবাই, বলো 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 বলো, বুঝতে পারলে কিনা? স্যার আর একবার বলুন। বললাম, ধরো আমাদের এইটা ধরো একটা কোষ আছে, এটা ধরো আমাদের ইয়ে আছে, আচ্ছা এরকম নিউরনের মতো করে আঁক। এর মাঝখানে কি আছে বলো? নিউক্লিয়াস যেত। বলো কোষের সমস্ত কাজ, কোষের মস্তিষ্ক কোথায় বলো? যদি এইটাকে আমরা বলি নিউক্লিয়াস, তাই না? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসে। তাহলে আমাদের বডিতে যদি সিগন্যাল আসে, একটা নিউরনে যদি সিগন্যাল আসে, তাহলে নিউরনের সিগন্যালটা কোন দিক দিয়ে আসবে বলো সবাই? এটা দিয়ে আসবে তো, ডেনড্রন দিয়ে আসবে না? বলো সবাই। সিগন্যালটা যে আসবে আমাদের বডিতে, সিগন্যালটা আসলো, সিগন্যালটা এসে কোথায় এলো বলো? ডেনড্রন দিয়ে কোথায় আসবে সিগন্যালটা? নিউক্লিয়াস। বলো আমাদের বডিতে কে ভাববে, আমাদের কোষটা কে কোথায় ভাববে, ভাবনা চিন্তা কে করবে? নিউক্লিয়াস তো করবে। নিউক্লিয়াসটা ভাবনা চিন্তা করে যে কাজটা কাজটা করতে হবে, সেটা কোথা দিয়ে পাঠাবে বলো? একশো। বলো, সবাই বুঝতে অ্যাকশন। পারলে? সবাই বুঝতে পারলে? আমি এখন কি পড়ালাম, অ্যাকশনের কাজ কি পড়ালাম? যে কোষ দেহ থেকে আবেগটা দূরে নিয়ে যেতে সাহায্য করে, পড়ালাম না? অ্যাকশনের কাজ, একজন কোষ দেহ থেকে আবেগ দূরে নিয়ে যায়, অর্থাৎ পরবর্তী নিউরনে নিয়ে যায়। তাহলে কেউ না কেউ তো যখন পরবর্তী নিউরন নিয়ে যায়, তাহলে আবেগটা কেউ নিউরনে আনছিল, তাই না? বলো, আবেগটা যখন নিউরন থেকে দূরে যাচ্ছে, তাহলে আবেগটা কেউ নিউরনে আনছিল, তাহলে কি আনবে বলো? এখানে আনার কাজটা কি করছে? ডেনড্রন। ডেনড্রন। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে লিখে নাও সবাই। ডেনড্রনে আসো, তো লিখে নাও সবাই ডেনড্রনে। কোষ দেহ থেকে নির্গত, বলো কোষ দেহ থেকে নির্গত হচ্ছিল তো, তাই না? তাহলে কোষ দেহ থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা, ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত যে প্রবর্ধক, যে প্রবর্ধক কি করছে বলো? সিগন্যালকে ক্যাচ করছে তো। তাহলে পূর্ববর্তী নিউরন থেকে সিগন্যাল গ্রহণ করে, বলতে পারি বলো। পরবর্তী নিউরনের ট্রান্সফার কে করছিল? আমাদের একজনটা। আর পূর্ববর্তী নিউরন থেকে সিগন্যালটা গ্রহণ কে করবে বলো? এখনই কি বললাম ছবিতে? ডেনড্রন। ডেনড্রনটা, তাই না? তাহলে যে প্রবর্ধক গুলি
পূর্ববর্তী স্নায়ু স্পন্দন বা আবেগ, ঠিক আছে? স্নায়ু স্পন্দন বা স্নায়ু আবেগ পূর্ববর্তী নিউরন থেকে গ্রহণ করে। পূর্ববর্তী, দাঁড়া, এটা বাজিয়ে গেল। নিউরন থেকে গ্রহণ করে বলতে পারি, এখন একটু তো বললাম তোমরা সবাইকে। তাহলে পূর্ববর্তী নিউরন থেকে গ্রহণ করে। কোথায় পাঠায় বলো, এক্ষুনি ছবি দেখিয়ে দেখালাম, কোথায় পাঠাচ্ছে? কোষ দেহে। হ্যাঁ, কোষ দেহের কোথায়? নিউক্লিয়াসে, তাই না? তাহলে কোষ দেহে প্রেরণ করে। তাহলে বুঝতে পারলে, এটা যদি এরকম একটা সিগন্যাল আসে, সিগন্যালটা কে নিয়ে আসবে বলো আমাদের? ডেনড্রন গুলো। ডেনড্রন। ডেনড্রন গুলো সিগন্যালটা নিয়ে, সেটা নিয়ে কোথায় আসবে বলো আমাদের? কোষ দেহে নিউক্লিয়াস। কোষ দিয়ে নিয়ে আসবে। দেন কোষ দিয়ে থেকে সিগন্যালটা প্রসেসিং হলো, সিগন্যালটা প্রসেসিং হয়ে পাঠালো কোথা দিয়ে বলো? অ্যাকশন দিয়ে। বলো, কারো বুঝতে অসুবিধা কোনো? নেক্সট, এটা গেল আমাদের ডেনড্রনের সংজ্ঞা, ঠিক আছে? তাহলে ডেনড্রনের যে শাখাগুলো সেটা কি বলছি বলো? ডেনড্রাইট বলছি। ডেনড্রাইট বলা হয়। ডেনড্রাইট। তাহলে ডেনড্রনের প্রতিটি শাখাকে ডেনড্রাইট বলে। ওই যে সবাই বলো, ডেনড্রনের প্রতিটি শাখা ডেনড্রাইট বলে, বলতে পারি? ওকে। আচ্ছা, ডেনড্রাইটের মাঝখানে কি থাকে বলো? ডেনড্রনের মধ্যে কি থাকবে? নিজিল দানা থাকবে বলেছিলাম, মনে আছে? নিজিল দানা কোষ দেহ থাকে, আমাদের এসেও থাকে, ডেনড্রনেও থাকে, বলেছিলাম, মনে আছে? নিজিল দানা। ঝাপসা হয়ে গেল। ঝাপসা হয়ে গেল? ঝাপসা তো হয়নি, বাকিরা ঝাপসা দেখতে পাচ্ছ? অ্যাকশন অ্যাকশন দাঁড়াও। এবার ঠিক আছে। ঠিক আছে। না না না, এখানে তো এখনো হয়েছে, তো সম্ভব। ঝাপসা হয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক করছি। এবার ঠিক আছে স্যার, একটু আগে ঝাপসা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি দেখতে পেয়েছিলাম না। এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। তো যেটা বলছিলাম আমি, যে নিজেল দানা ছিল, মনে আছে? নিজেল দানা বলেছিলাম, অ্যাক্সনও ছিল, ডেনড্রনও ছিল, আবার কোষ দেহতেও ছিল, মনে আছে? নিজেল দানা। দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম। তাহলে যেটা বলছিলাম আমি, এক সেকেন্ড, হ্যান্ড পড়ে গেছে। এক সেকেন্ড, এখন কালো দেখতে হবে, দাঁড়াও। হুম। তাহলে কি বলছিলাম বলো? ডেনড্রনের প্রতিটি শাখাকে ডেনড্রাইট বলে, এটা লেখা হয়ে গেছিল। আজকে লিখেছিলাম আমি? না, লিখাইনি। তো বলছিলাম, যেটা নিউরোপ্লাজম থাকে, নিজেল দানা থাকে, নিউরোফাইব্রিল, এগুলো সব ডেনড্রনেও থাকে, ঠিক আছে? তো লিখে নাও সবাই। তো মাইক অফ করো, যার মাইক অন করে দিও। লিখে নাও, ডেনড্রনে নিউরোফাইব্রিল, নিউরোফাইব্রিল, নিউরোপ্লাজম ও নিউজেল দানা থাকে, ঠিক আছে?
লিখে নাও তো। আচ্ছা, এইবার তোমাদের একটা দুটো ওয়ার্ড বলবো, সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ। বলো, এই দুটো ওয়ার্ডের মানে জানো তোমরা? সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ। বহ, জানলে বলো আমাকে। সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ। কেউ জানো সংজ্ঞাবহ মানে কি, আজ্ঞাবহ মানে কি? যে সংজ্ঞা বহন করে। এটা তো তুমি নিজে নিজে বললে সংজ্ঞাবহ। তো দেখো, আমরা কি বললাম বলো? নিউরনের মধ্যে একটা জিনিস আমাদের স্পন্দনটা গ্রহণ করছে, আবার একটা জিনিস স্পন্দনটা পরের জিনিসে ট্রান্সফার করছে। বলো, দুটো জিনিস বলেছিলাম না, মনে আছে? একটা জিনিস আমাদের যে আবেগটা বা আমাদের স্নায়ুর স্পন্দন সেটা আমাদের গ্রহণ করছে, আর একটা জিনিস কি হচ্ছে, পরের যে নিউরন সেটাতে ট্রান্সফার করছে। মনে আছে এই দুটো জিনিস পড়েছি? বলো, তাহলে যে জিনিসটা গ্রহণ করছিল সেটা কি ছিল? যে আমাদের স্নায়ু স্পন্দনটা গ্রহণ করছিল আগের নিউরন থেকে, কি ডেনড্রন পড়ালাম? ডেনড্রন ইলেকট্রন। আর যেটা যেটা পরবর্তী স্নায়ুতে পাস করছে, পরবর্তী যে নিউরন সেটাতে পাস করছে, সেটা কি বলবো? অ্যাকশন অ্যাকশন। তাহলে তোমাকে যদি কেউ যদি বলে স্নায়ু স্পন্দন গ্রহণ কে করে, তাহলে কি বলবো বলো? নিউরনের কোন অংশ স্নায়ু স্পন্দন ডেনড্রন গ্রহণ করে? ডেনড্রন। আর নিউরনের কোন অংশ স্নায়ু স্পন্দন পরবর্তী নিউরনে পাঠায়, কি বলবে বলো? অ্যাকশন একদম। এই দুটো অ্যাকশন। আর বুঝতে পেরেছো? তাহলে যে জিনিসটা আমাদের জিনিসটা গ্রহণ করে সেটাকে কি বলা হয় বলো? সেটাকে বলা হয় আমাদের, কি বলা হয় বলো? সেটাকে বলা হয় সংজ্ঞাবহ। কি বলা হয়? সংজ্ঞাবহ। আর যেটাকে পরেরটাতে পাঠাচ্ছে সেটা কি বলা হয় বলো? আজ্ঞাবহ। আজ্ঞাবহ মানে কি বলো? যেটা আমাদের পালন করবে আমাদের। ধরো কোন একটা জিনিস, যদি এখানে একটা সিগন্যাল 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 এলো, ধরো একটা বক্স, এখানে একটা সিগন্যাল এলো, এখান থেকে একটা সিগন্যাল বেরিয়ে গেল, তাহলে তোমার কি মনে হয় আজ্ঞাবহ কোনটা হলো? লাল আর এটা হ্যাঁ, না দাঁড়াটা তাহলে কথা কখন মানে বলো? কথাটা আমাদের মাথাতে কিছু কথা আসবে, তারপরে তো আমরা কিছু করবো। তাহলে কথাটা যেটা করবো সেটা হচ্ছে আমাদের আজ্ঞাবহ। তাহলে কোনটা আজ্ঞাবহ বলো? এটা হচ্ছে আজ্ঞাবহ। বলো, কারো বুঝতে কোনো অসুবিধা? না আর স্যার যেটা আছে আমাদের সেটা কি বলবো বলো? সেটা কি বলবো বলো? সংজ্ঞাবহ। কি বলা হয়? সংজ্ঞাবহ। এটুকু বুঝতে কারো অসুবিধা? তাহলে তোমাকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে সংজ্ঞাবহ প্রবর্তক কি, কি বলবে অ্যান্সার? নিউরনের সংজ্ঞাবহ প্রবর্তক, ভালো করে ভেবে বলো। সংজ্ঞাপহ প্রবর্তক বলো, বলো, কে আমাদের সিগন্যালটা নিয়ে আসছিল? ডেনড্রন ছিল। হ্যাঁ, ডেনড্রন ডেনড্রন। আর আজ্ঞাবহ কি হবে? অ্যাকশন অ্যাকশন। জিনিসটা বুঝতে কারো অসুবিধা? তাহলে যেটা সিগন্যাল আনছে একটা নিউরনে সেটাকে আমরা বলছি সংজ্ঞাবহ। আর যেটা প্রবর্তক সংজ্ঞা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি, যেটা প্রবর্তক আমাদের সিগন্যাল নিয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি বলো? আমাদের আজ্ঞাবহ। বলো 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 বলো, বুঝতে অসুবিধা কারো? আচ্ছা, ডেনড্রনের কাজটা লিখে লিখে নিয়ে কাজ লিখে নাও তাহলে একটু পাশে। ডেনড্রনের কাজ, তো কাজ তো আমি অলরেডি জেনে নিয়েছি, তাই না? বলো, ডেনড্রনের কাজ কি লিখতে পারি বলো? ডেনড্রনের কাজ সময় বলো, কি লিখতে পারি? ওই বললাম। যেটা আসতে এই যে স্টার্ট। হ্যাঁ, তাহলে ভালো কথা যদি বলতে চাও তাহলে লিখে নাও, ডেনড্রন পূর্ববর্তী নিউরন থেকে, পূর্ববর্তী নিউরন থেকে ডেনড্রন পূর্ববর্তী নিউরন থেকে আবেগ কোষ দেহে গ্রহণ করে, বুঝতে পারি? বলো বলো বলো।
তাহলে পূর্ববর্তী নিউরনকে আরেকটা কি বলা হয় বলো? পূর্ববর্তী নিউরনের ব্র্যাকেটে লিখে নাও সবাই গ্রাহক। তাহলে যাকে গ্রহণ করো সেটা কি বলবো বলো? গ্রাহক বলবো তো। তাহলে পূর্ববর্তী নিউরনকে গ্রাহক বলা হয়। আর পরবর্তী নিউরন কি ছিল বলো? ইফেক্টর ছিল, মনে আছে? বলেছিলাম একটু আগে, এই যে পরবর্তী নিউরন বা ইফেক্টর। আর আমাদের পূর্ববর্তী নিউরনকে কি বলছি বলো? গ্রাহক। লিখে হবে বলো সবাই, আজকে মতো তাহলে এখানে থাকবে তোমাদের। নিউরন কিন্তু শেষ করে দিলাম আমি আজকে পড়িয়ে। নিউরন আর কিছু পড়ানোর নেই। বলো নিউরন বুঝতে কারণ অসুবিধা? না স্যার। বলো লাস্ট। কারো কোনো বুঝতে অসুবিধা আজকে পড়াতে? স্যার সে প্রথমে কি করেছিলেন একটু দেখি। কোথায় কি পড়িয়েছিলাম? এটা লিখা হয়েছে সবার বাকিদের? হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। চলো, এই যে এটা ছিল প্রথমে, স্ক্রিনশট করো। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে প্রথমে লেখা আছে। হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, দেখুন। দেন এটা হচ্ছে নেক্সট। আর দেখবে না হয়ে গেছে? হয়েছে? এরপর থেকে মনে হয় করেছি। হ্যাঁ ঠিক আছে। এরপরে এটা করেছো? হ্যাঁ ঠিক আছে। হুম। হ্যাঁ। আজকের ক্লাসে কারো কোনো বুঝতে অসুবিধা? কোনো পার্ট তোমাদেরকে বুঝে বুঝে পরে সবগুলো ডিটেলসে পড়ালাম সেই জন্য। ঠিক আছে, ওকে। চলো নেক্সট দিন তাহলে স্নায়ুতন্ত্রের নেক্সট পার্টটা হবে। এটা পার্টটা ভালো করে সবাই পড়ে নাও, আমি এখনই আপলোড করে দেবো ক্লাসটা। যারা যারা ক্লাস করতে চাও আবার, তাহলে রেকর্ডিংটা দেখে নিও। ঠিক আছে, চলো বেশ। ঠিক আছে তাহলে আজকের মতো গুড নাইট সবাইকে।